ওয়েলকাম ব্যাক টু প্রদীপ তরফদার 2.0। তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে আবার। দেখো, এর আগের ভিডিওতে আমরা 14 নম্বর কোয়েশ্চেন মডেল সেটটা দিলাম, আমরা মডেল কোয়েশ্চেন পেপার। আজকে 15টা নিয়ে এসেছি। দেখো, ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা অঙ্কগুলো দিচ্ছি। তো তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো। আমি মডেল 12, 13, 14 আমাদের আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা মডেল কোয়েশ্চেন পেপার যে 15 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের অঙ্কগুলো কিন্তু আমরা করে দেখাবো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। দেখো, চলে এসেছি আমরা একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। আমরা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আগে করাবো। তো তোমাদের আমি অঙ্ক শুরু করার আগে আমি কথা বলে দিচ্ছি যে আমি যে তোমাদের অঙ্কগুলো করাচ্ছি, মডেল সেটগুলো আমি দিচ্ছি, ভিডিও আপলোড চলছে। তো দেখো, তোমার অঙ্কগুলো বুঝছো, ভালো করে বুঝো। আমি আস্তে আস্তে করাই অঙ্কগুলো, তোমরা সব অঙ্কই বুঝতে পারবা। যদিও কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্টে তোমরা মেনশন করবা যে এই অঙ্কটা আমি কম বুঝতে পারলাম। তোমরা এইভাবে যেহেতু কমেন্টে মেনশন করো নাম্বারগুলো, প্রত্যেকটা নাম্বার যে এই অঙ্কগুলো কম বুঝতে পারছো, সে জ্যামিতির অঙ্ক হোক বা বীজগণিত বা পাটিগণিত যে কোনো অঙ্ক হোক না কেন, তোমরা কমেন্টে মেনশন করবা ওই কোশ্চেন নাম্বারটা দিয়ে, ঠিক আছে? তো আমি কী করবো, সেই কোশ্চেনগুলো সবগুলো নিয়ে তোমাদের আমি একটা নতুন ভিডিও বানাবো। আমি সেই কোশ্চেনগুলো নিয়ে যেগুলো সমস্যা হবে, সেই অঙ্কের সমস্যাগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও বানাবো। সেই ভিডিওটা আমি দিব ম্যাথ প্রবলেম রিভিউ, তাই না? ম্যাথ প্রবলেম রিভিউ বলে আমি ভিডিও দিব তোমাদের। তো সেই ভিডিওগুলোতে আবার আলোচনা করব তোমাদের সেই যেগুলো কোশ্চেনগুলো প্রবলেম হবে। আমি তোমাদের আগে জানিয়ে দিচ্ছি। হতে পারে কোনো অঙ্ক আমি করালাম, তাড়াহুড়া করে করালাম, আর যেহেতু আমাকে এখানে তাড়াতাড়ি করাতে হচ্ছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে। তো তাড়াতাড়ি করাতে গিয়ে তোমরা যদি বুঝতে না পারো তো কমেন্টে কিন্তু জানাবো আমাকে নাম্বারগুলো। আমি সেই অঙ্কগুলো নিয়ে আমি রিভিউ ভিডিও আমি দেবো। ওকে, তো চলো আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি। দেখো, 1 নম্বরটা বলছে, দেখো 3 মাস অন্তর দেয় বার্ষিক R% হার সুদে পি টাকার টি বছরে মেয়াদ শেষে সমূল চক্রবৃদ্ধি হবে। দেখো সমূল চক্রবৃদ্ধি বলেছে এখানে 3 মাস অন্তর দেয়। তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা দেখো কীভাবে তোমরা পাবা। 3 মাস না, তাহলে তোমরা 12কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত পাচ্ছ? 4। এই 4টা আমাদের খুব কার্যকরী। 4টা দেখে আমরা সূত্রটা আমরা বলতে পারবো কোনটা সূত্র হবে। দেখো এখানে দেখো সময়ের সঙ্গে 4 গুণ হবে, আর এখানেও আমাদের দেখো যেখানে আমাদের সুদের হারটা ছিল তার সঙ্গে আমাদের 100-র সঙ্গে 4 গুণ হবে, এই 4টা, ঠিক আছে? এখানে যদি আমাদের ধরো 6 হতো, তাহলে 6-এর সঙ্গে যদি এখানে 6 থাকতো তাহলে আমরা 12কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 2 পেয়ে যাবো, তাই তো? তাহলে এখানে কিন্তু 2 থাকবে আর এখানেও 2 থাকবে। আমাদের এখানে কি এসেছে? আমাদের 4 এসেছে। তো তোমরা দেখো অপশানগুলোর মধ্যে আমাদের টি এর জায়গায় কোথায় 4 আছে, আর এখানে 100-র জায়গায় কোথায় 4 গুণ আছে। তাহলে আমাদের দেখো ডি নম্বর অপশানটা মিলছে, তাছাড়া কোনো অপশানে নাই। তাহলে আমাদের এই যে সূত্রটা হবে, আমাদের অঙ্কটা ডি নম্বর অ্যান্সারটা হবে। ওকে, আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলবো। আগের ভিডিওতে যে দেখবা মডেল সেট 14, যে আগের ভিডিওটা আমি দিলাম তোমাদের, আগের ভিডিওতে 3-এর 1-এর অঙ্কটা সত্যমিথ্যা অঙ্কটা ছিল, বুঝেছ? 3-এর 1-এর অঙ্কটা আমরা এভাবে একটা অঙ্ক দিয়েছিল যেটা সত্যমিথ্যা দেখাতে বলেছিল। আমরা কিন্তু ওখানে ডিটেলসে করিয়েছি। এই সূত্রের সাহায্যে তোমরা যদি প্রয়োগ করে অঙ্কটা করো, দেখবা তোমাদের তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে, তাই না? দেরি লাগবে না। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিই, আমরা ওখানে ডিটেলসে করিয়েছি। তো যাই হোক, এখানে যেহেতু আমাদের সূত্রগুলো দেওয়া আছে, তা আমরা একবারে আমরা বুঝে নেব যে কোনটা সূত্র। এই যে ডি নাম্বার সূত্রটা হবে এটা। ওকে, দেখো চলে আসলাম আমরা দুইয়ের প্রশ্নটা দেখো বলছে s² - 4x + y = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী হবে? আচ্ছা, এখানে আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই বীজদ্বয়ের প্রকৃতি কী হবে? বাস্তব হবে না বাস্তব ভিন্ন বলেছে, অবাস্তব বলেছে, বাস্তব সমান বলেছে। তাহলে দেখো, একটা দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি জানা যায় নিরূপক দেখে। আমাদের নিরূপকটা জানতে হবে। তা নিরূপকটা কত? তাহলে দেখো এখানে নিরূপকটা আমরা বের করব। আমরা লিখব নিরূপক, ঠিক আছে? নিরূপককে বলা হয় b² - 4ac, এটা মনে রাখবা, ঠিক আছে? এবিসি হচ্ছে এখানে সহগ, s² সহগ a, x এর সহগ b, আর সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, জানতে হবে তোমাদের। এবার দেখো আমরা এখানে মানগুলো বসিয়ে সরল করব। নিরূপকটা কি আসছে, নিরূপকটাকে দেখে আমরা বলতে পারবো যে বীজগুলি কীরকম আছে। ওকে, তো চলো আমরা b এর মানটা দেখো -4, b এর মানটা হচ্ছে -4 তার হোল স্কয়ার, 4 ইন্টু এর মানটা দেখো কত আছে, এর মানটা 1, আর সি এর মানটা লক্ষ্য করো, সি এর মানটা এখানে 1 পাচ্ছে, ধ্রুবক সংখ্যাটা, তা সি এর মানটা 1। এবার আমরা দেখো এটা সরল করবো, এটা হচ্ছে 16 হবে, আর এখানে -4, তা দেখো এটা আমরা পেয়ে গেলাম 12। তা নিরূপকটা কী হলো? নিরূপকটা 0-র চেয়ে বড়। নিরূপক যদি 0-র চেয়ে বড় হয় তাহলে বীজগুলি বাস্তব হয়, আর
অসমান হবে, ভিন্ন হবে। তাহলে বাস্তব আর ভিন্ন কোথায় আছে আমাদের? বি নাম্বার অপশানে আছে। তাহলে আমার অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার। দেখো এবার 3 নম্বর প্রশ্নে চলে আসলাম। 3 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এডি এর অর্ধেক হলে আমাদের বিডি ইজ টু ইসি এর মান কত হবে? অনুপাতটা বের করতে বলেছে। তা দেখো আমরা একটা ছবি এঁকে বুঝাই। তাহলে আমাদের প্রথমে এবিসি একটি ত্রিভুজ আছে, এ বি সি একটা আমাদের ত্রিভুজ। এবার বলেছে দেখো এবি আর এসি বাহুর, এবি বাহু আর এসি বাহু। দেখো ত্রিভুজটা আমরা একটু চেঞ্জ করে লিখি, ঠিক আছে? ত্রিভুজটা একটু চেঞ্জ করে দেব। ত্রিভুজটা আমরা এই স্টাইলে করি, আমরা বললাম এই স্টাইলে করি, এই আর এইভাবে আমরা করলাম। যেহেতু একটা বাহুর একটা অংশ অর্ধেক বলেছে আমাদের, তার জন্য ত্রিভুজটা একটু চেঞ্জ করব। এবি আর এসি, ঠিক আছে? এবিসি আমাদের ত্রিভুজ, আর এবি ও এসি বাহুর, এবি বাহুর মধ্যবিন্দু ডি, এখানে আমরা মধ্যবিন্দু ডি নিলাম। আর এসি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু এই যে এখানে আমরা ই নিলাম। ওকে, এবার আমাদের বলেছে দেখো ই বলে দিয়েছে। আর আমরা দেখো আমাদের এই যে আমরা একটা জানি সূত্র, উপপাদ্য জানি আমরা যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা কী হয়? তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয়। তো আমাদের এটা হবে, এখানে আছে ডি সমান্তরাল বিসি, ঠিক আছে? এটা আমাদের সমান্তরাল। আচ্ছা, এবার আমাদের কি বলেছে দেখো, এডিটা, এই যে এডিটা এই যে এর অর্ধেক, ঠিক আছে? দেখো ধরো আমরা এটাকে 2x নিয়ে নিলাম, তোমরা এক্সও ধরতে পারো, আমি 2x হলে সুবিধা হবে। এটা যদি 2x হয় তাহলে এর অর্ধেক, এটা হবে আমাদের এক্স। যদি এক্স নিতাম এখানে x/2 হতো, তো আমি 2x নিলাম। তোমরা এইকে তোমরা যা ধরতে পারো, আমরা লিখে দিই এখানে ধরি এইটাকে আমরা 2x নিলাম, ঠিক আছে? এক্স ধরেও হয়, কোনো অসুবিধা নাই। তাহলে অতএব এডিটা কত হবে? তাহলে এডিটা হবে আমাদের এক্স। ওকে, মানগুলো পেয়ে গেলাম আমরা। এবার আমরা দেখো থ্যালাসের উপপাদ্য আছে, তোমরা থ্যালাসের উপপাদ্য তোমাদের বলে দিচ্ছি। P-237 পাতায় চলে যাবা, 237 পাতা আমি তোমাদের দেখাচ্ছি। এটা থ্যালাসের উপপাদ্য আছে। আচ্ছা, আমি এটা লিখে দিই থ্যালাসের উপপাদ্যটা কী আছে আমাদের, তারপরে তোমাদের বইতে দেখাবো। থ্যালাসের উপপাদ্য থেকে পাই, ঠিক আছে? দেখো থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো আমরা পাবো এডি বাই ডিবি, আমরা পাবো এডি আমাদের আছে এডি বাই ডিবি, এডি বাই ডিবি। আর এদিকে হবে এই বাই এই বাই ইসি, ঠিক আছে? এই বাই ইসি, এটা আমাদের থ্যালাসের উপপাদ্য। আচ্ছা দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, যে বললাম তোমাদের P-237 পাতায় চলে যাবা। এই যে আছে দেখো উপপাদ্য যেটা আছে আমাদের, যে দেখো উপপাদ্য 43 উপপাদ্যটা আমাদের দেওয়া আছে। এই যে প্রমাণ করতে হবে এডি বাই ডিবি আর এই বাই ইসি, ঠিক আছে? তাহলে এটা দেখে নেবো, এটা প্রমাণ করে দিয়েছে এখানে। এটা আমাদের কিন্তু এই প্রমাণটা কিন্তু মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না। জাস্ট শুধু আমাদের এর যে প্রমাণটা আছে সেটার প্রয়োগটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে আমরা দেখো মানগুলো আমরা বসিয়ে দিব। আচ্ছা, এটাকে দেখো আমরা যদি একটু সাজাই, এখানে এডির নিচে এইকে নিয়ে আসি আমরা, এই যে এডির নিচে আমরা নিয়ে আসলাম এইকে, আর এই যে ডিবিটা নিয়ে যাবো এইদিকে। এটা করতে পারবো আমরা, ডিবি বাই ইসি, আচ্ছা ইসি এভাবে করে দিলাম, ঠিক আছে? এবার আমরা একটু ঘুরিয়ে নিই, আগে ডিবি লিখলাম, ডিবি বাই ইসি, আর এটা আমরা করলাম এডি বাই এই। আর এদের মানগুলো বসিয়ে দিই আমরা, এদের মানগুলো আমাদের জানা আছে। এডির মানটা দেখো, এডির মানটা এক্স, আর এর মানটা দেওয়া আছে দেখো, এর মানটা আমাদের 2x ধরে নিয়েছিলাম। তাহলে আমরা এখানে দেখাই, তাহলে আমরা পেলাম ডিবি বা ইসি সমান এটা যেহেতু এক্স কেটে দাও তাহলে 1/2 পাবা। আচ্ছা, আমাদের আগে দেখো কে বলেছে, আগে ডিবি ইজ টু ইসি আছে, তাহলে আমরা লিখবো ডিবি ইজ টু ইসি। তো
তাহলে 1:2 এটা আমাদের অ্যান্সার হবে। দেখো 1:2 কোথায় আছে, আমাদের এ নাম্বার অ্যান্সারটা। দেখো 4 প্রশ্নটা বলছে যদি sin 2 থিটা সমান সমান 1/2 হয় তাহলে থিতার মান কত হবে। দেখো আমার থিতার মানটা এখান থেকে বের করে নেব আমরা, বা sin 2 থিটা সমান সমান 1/2 এর জায়গায় তোমরা লিখতে পারবা sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে ওই দিকে সাইন যদি ভ্যানিশ করো তাহলে 2 থিটা সমান সমান 30 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করে এটা 15 ডিগ্রি পেয়ে গেলা। তা থিতার মানটা কত পেলাম, 15 ডিগ্রি। দেখো 15 ডিগ্রি কোথায় আছে, আমাদের ডি নাম্বার অ্যান্সারটা। দেখো 1/5টা আমরা করাবো। দেখো 1/5টা করার আগে আমি একটা কথা বলি, এর আগের যে মডেল সেটটা দেখেছিলাম, মডেল সেট 14, এটাতে আমাদের মডেল সেট 15 আর আগের 14টা আমি দিলাম আগের ভিডিওতে। সেখানে আমাদের দেখবা একের যে 5 নম্বর অঙ্কটা, বুঝলে 1/5 অঙ্কটা আমি একটা ছিল যে গোলকের আয়তন আর শঙ্কুর আয়তন। গোলকের আয়তন আমরা লিখেছিলাম 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এখানে 3 কেটেছিলাম, আর এখানে আমরা পাই কেটেছিলাম। এই পাইটা কাটেনি, পাইটা শুধু কাটতে ছুটে গেছিলো ওখানে, তো যাই হোক ওখানে পাইটা কাটা হয়েছে। ওকে, তারপরে আমরা এখানে আর স্কোয়ার আর কিউব কেটেছিলাম, এখানে একটা আর থেকে যাবে। তো এভাবে আমাদের হয়েছিল, তো ওখানে পাইটা কাটেনি, এটা বলে দিলাম তোমাদের। ওকে, তোমরা একটু দেখে নিও আগের ভিডিওটা। আচ্ছা, তো চলো আমরা চলে আসবো আমরা আজকের অঙ্কটা 1/5টা। তো 1/5 অঙ্কটা কী বলেছে দেখো, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। তো যাই হোক, গোলকের আয়তন ব্যাসার্ধ দেওয়াই আছে। তো আমরা গোলকের আয়তনের সূত্রটা জানি যে 4/3 পাই আর কিউব। দেখো আর কিউব, এখানে আরটা আমাদের কত আছে, আরটা হচ্ছে এই যে r/2। হ্যাঁ, এখানে ব্যাসার্ধটা আমাদের আর, তাহলে আরটাই হচ্ছে r/2। তো আরের জায়গায় আমরা r/2 বসিয়ে কিউব দিয়ে দিলাম। তো এটা সলভ করে নাও, 4/3 পাই, আর এটা যদি আমরা ভাঙি তাহলে এটা আর কিউব পাবো, আর এটা দেখো এটা আমাদের আসবে 2 কিউব 8 চলে আসবে আমাদের। এটা কাটাকাটি করে দাও, এটা 4 দিয়ে 8, তাহলে তোমরা পেয়ে গেলে এটা 1/3 পাই, সরি 1/3 হবে না, এটা 3 দিয়ে 6 চলে আসবে, 1/6 পাই আর কিউব। তো দেখো এটা কত নম্বর অপশানে আছে, আমাদের আছে ডি নাম্বার অপশানে আছে। তা ডি নাম্বার অ্যান্সারটা এত ঘন একক। আচ্ছা, এখানে দেখো বর্গ একক বলেছে, এটা তো আমাদের হবে না এটা, কারণ বর্গ একক হয় না। আমাদের আয়তন এককটা ঘন একক আসবে, হয় বি বা টি হবে, আর সিটও বর্গ একক, এটাও হবে না। তার আমাদের ডি নাম্বারটা আমরা বের করে দেখে নিয়েছি চেক করে, যে ডি নাম্বার আমাদের অ্যান্সারটা। দেখো 6 প্রশ্নটা বলছে 2,2√3, √4, 4√3, 8 মাথায় 1/3। এই তথ্যটির সংখ্যাগুরু মান হলো, সংখ্যাগুরু মান বের করতে বলেছে তথ্যগুলোর। তাহলে এখানে লক্ষ্য করো, এদের যদি একটু সাজানো যায়, এটা 2 আছে, আর এটা আছে 2√3 আছে। দেখো এটা আছে, এটা দেখো বর্গমূল 4, তো এটাকে এই যে 4টা, এই √4টা, তাই না? তো এটা তো আমাদের কত হবে, 2 × 2, এটা আমাদের 2 বেরিয়ে আসবে, তাই এটা 2 লিখতে পারবো এর জায়গায়। আর এটা 4√3, আর দেখো এটাকে দেখো 8 মাথায় আছে 1/3, তাহলে একে তোমরা 8কে 2 এর কিউব করে দাও, আর এটা 1/3 পাওয়ারে আছে, 3 দেখো পাওয়ার পর গুণ হয়ে যায়, কেটে যাবে, তাহলে আমাদের 2 থেকে গেল। তা এও আমাদের কিন্তু 2 হয়ে গেল, তাই না? তা এবার দেখো এই যে মানটা আছে, এখানে সংখ্যাগুরু মান কী করে পাই, তথ্যগুলির মধ্যে যে বেশিবার থাকবে, যে সংখ্যাটা বেশি আছে সেটাই আছে আমাদের সংখ্যাগুরু মান। তাহলে বেশি কে আছে, দেখো 2টা বেশিবার আছে এখানে, তাহলে আমাদের সংখ্যাগুরু মানটা হবে 2। কিন্তু অপশানে দেখো 2 অপশানে নাই, তাহলে দেখো 2 কি আমরা এটা লিখতে পারবো, এই যে 2 সমান এটা লিখতে পারবো। এই দেখো 2 সমান 8 মাথায় 1/3, 2 যেটা আর 8 মাথায় 1/3 একই মান। তো দেখো 8 মাথায় 1/3 অপশানে আছে এ নাম্বার, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ নাম্বারটা। তার সংখ্যাগুরুর মানটা হয়ে গেলো এটা 8 মাথায় 1/3। এবার আমরা 2 প্রশ্নগুলো আসলাম। 2 প্রশ্নগুলো আছে শূন্যস্থান, এগুলো শূন্যস্থান টাইপের প্রশ্ন, 1 নম্বরই আছে এগুলো। তো 2 একটা আছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, তাহলে এ মোট লাভের 60 টাকা পেলে বি পায় কত, বি এর লাভটা কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের শর্টকাট নিয়মে করা যাবে। দুজনের মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 3:5, এটা সমান করে দিবা লাভের অনুপাতের সঙ্গে একই সময়ের ক্ষেত্রে, তাই না? বিনিয়োগ যদি একই সময়ের ক্ষেত্রে হয় দুজনের, তাহলে লাভের অনুপাত আর মূলধনের অনুপাতটা সমান হয়। তাই দেখো মূলধনের অনুপাত তো নিলাম আমরা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এদের দেখো
লাভের অনুপাতটা এর লাভটা আছে 60, এটা হচ্ছে এর লাভ, আর বি এর লাভটা আমরা এক্স ধরে নেব, ঠিক আছে, এটা এক্স ধরে নিলাম, এটা ধরি, বি এর লাভটাকে আমরা কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এভাবে কিন্তু শর্টকাট নিয়মে করা যায়, বুঝেছো। তো আমাদের এখানে এক্সের মানটা বের করতে হবে, বি এর লাভটা পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে এক্সের মানটা কী করে পাবো, এটাকে বাই করে নাও, এটাকে 60/x করে নাও, 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে 20, তাহলে এবার এখানে তো 1 আছে, বর্গগুণ করলে এক্স আর 20 পাচ্ছে 100। তাহলে দেখো আমরা বি এর লাভটা কিন্তু 100 টাকা পেয়ে গেছি। তো বি কত পাই, বি পাই 100 টাকা। দেখো আমরা 2 এর প্রশ্নটা আসলাম, এক্স √30 আছে সমান √35 ইন্টু √42 হলে এক্সের মান কত হবে। তাহলে এখান থেকে আমাদের দ্বিঘাত করণীর অঙ্ক আছে, দ্বিঘাত করণীর এক্সের মান সমাধান বের করতে হবে। তাহলে এক্সের মানটা আমরা বের করব, এক্স সমান আমরা এটা উপরে থেকে যাবে আর এটা আমাদের নিচে নেমে যাবে। আচ্ছা দেখো এদেরকে যদি আমরা ভেঙে নিই, তাহলে এটা আমরা গুণের আকারে করে দিই, 35 × 42 এটা করতে পারবা, আর এটা আছে √30 রেখে দাও। এবার আমরা একটু উপরে ভাঙাবো, 35কে ভাঙাও, আর এটাকে ভাঙাও 5 × 7, আর 42কে ভাঙাও 7 × 6, 5 7 35 আর 7 6 42, আর নিচে আমাদের আছে √30। আচ্ছা এটাকে আমরা ভাঙাবো, দেখো এখানে দুটো 7-এর জন্য একটা 7 বেরিয়ে আসবে, আর থেকে যাবে 5 আর 6 থেকে আছে, তো এদের গুণ করে নাও, 5 6 30, আর নিচে আছে আবার √30। তো দেখো √30 কেটে গেল, তো আমাদের 7 থেকে গেল। তাহলে এক্সের মানটা কিন্তু 7 পেয়ে গেলাম আমরা। দেখো 2 এর 3-এরটা বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও যদি কোণ এবিসি 60 ডিগ্রি এবং কোণ এসিবি 80 ডিগ্রি হয়, তাহলে কোণ বিওসি এর মান কত। তাহলে আমাদের দেখো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বলেছে, তাহলে আমরা এই যে দেখো আমরা একটা ত্রিভুজ টানবো, আর পরিকেন্দ্র যখন বলেছে তাহলে ত্রিভুজকে ঘিরে একটা বৃত্ত আছে, এই যে দেখো এটাকে আমরা পরিবৃত্ত বলবো। এই যে তো ত্রিভুজের নামটা এ বি সি দিলাম। এখানে কিন্তু এই যে দেখো এবিসি এই কোণটা দেওয়া আছে, আর এসিবি এই কোণটা আমাদের দেওয়া আছে, দুটো কোণের মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এই দুটো মান দেওয়া আছে, তো আমরা এই কোণটা আমাদের দরকার পড়বে, এই কোণটা আমরা বের করে নিই। তাহলে এই কোণটা আমরা কী করে পাবো, তাহলে দেখো এই কোণটা আমরা পাবো 180 ডিগ্রি থেকে ত্রিভুজের দুটো কোণের যোগফল বাদ 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, এতে যোগফলটা হয়ে যাবে 140 ডিগ্রি, তাহলে বিয়োগ করে আমরা পেয়ে যাবো 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার দেখো আমাদের যেটা কার মান বের করতে বলেছে, কোণ বিওসি। তাহলে দেখো এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্র ও, তাহলে বিওসি বলতে দেখো বিওসি এই কোণটা, তাহলে এই কোণের মান বের করতে বলেছে। তা দেখো আমাদের এই যে বৃত্তটা আছে ও কেন্দ্রের বৃত্তটা, এই যে বিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণটা আছে বিএসি, ওকে। তাহলে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যে 40 ডিগ্রি হয়, তো এটা কত হবে, এটা 80 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু এখানে যদি অল্প লিখে দিই, তো এটা তো আমাদের একবারে করলেও হবে, 80 ডিগ্রি বসিয়ে দেবো। তো যাই হোক তবু আমি তোমাদের একটু দেখাই। তো আমরা পাবো কোণ, আচ্ছা বিওসি লিখে দিই আমরা, কোণ বিওসিটা হবে ডবল কার দ্বিগুণ হবে, কোণ বিএসি। এখানে একটু কারণটা বলে দিই, কারণটা লিখবো একই বৃত্তচাপের উপর অবস্থিত, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে, এভাবে দেখিয়ে দিবা। আর এখানে মানটা দেখো, এর কোণটা আমরা বের করে নিয়েছি 40 ডিগ্রি, তাহলে বিওসিটা পেয়ে গেলাম 80 ডিগ্রি, তাহলে অ্যান্সার আমাদের 80 ডিগ্রি। আচ্ছা তোমাদের এখানে আমি একটা কথা বলি, যে অঙ্কটা আমরা যদি এভাবে বলে দিতাম 80 ডিগ্রি, তো 1 নম্বরতে পেয়ে যাবা, তো আমরা এত কিছু লিখছি কেন, এত করার কি দরকার আছে। তো তোমাদের আমি একটা কথা বলি, তোমরা যদি মাধ্যমিক ক্যান্ডিডেট, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা যত ভালো করে সাজাবা অঙ্কটা, সাজিয়ে অ্যান্সারটা দিবা, তত কিন্তু তোমাদের কিন্তু মানটা বাড়বে, বুঝেছ। তোমাদের দেখো যে খাতা দেখবে, তাই না,
যে খাতা দেখবে তোমার এইভাবে যদি করো ডিটেলসে, ঠিক আছে, যে সংক্ষেপে করছে একবারই দিয়ে দিল, আর কেউ ডিটেলসে করছে, ওর কিন্তু খাতাটা কিন্তু অন্যভাবে দেখবে, অন্য নজরে দেখবে, ওর কিন্তু মানটা বেড়ে যাবে অটোমেটিকই। ওর দেখবা ওকে ওর প্রতি একটা ভালোবাসা জন্মাবে, ওকে ভালোবাসবে এবং ওকে বেশি নাম্বার দেওয়ার চেষ্টা করবে, ওর খাতাটা ভালো করে দেখবে। এই জন্য তোমরা যতটা চেষ্টা করবা একটু ডিটেলসে করার চেষ্টা করো অঙ্কগুলো, যতই ছোটো 1 নম্বরের প্রশ্ন থাক না কেন, তোমরা যদি একটু ভালো করে বুঝিয়ে দাও, দেখিয়ে দাও এইভাবে, তারপর যদি অ্যান্সারটা দাও, তাহলে কিন্তু দেখবা তোমাদের মানটা বাড়বে, নাম্বারও বাড়বে পরীক্ষায়। এটা করো, দেখবা মাধ্যমিক রেজাল্ট কিন্তু তোমাদের অঙ্কেতে সবচেয়ে বেশি ভালো রেজাল্টটা আসবে অঙ্কেতে, এটা আমি তোমাদের বললাম। দেখো 4 প্রশ্নটা বলেছে sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স এর সর্বনিম্ন মান কত। তা দেখো এর সর্বনিম্ন মানটা আমরা কী করে বের করব, আমরা এখানে একটু লিখি অ্যান্সার sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স। দেখো এটা এ এটা বি ধরে এ স্কয়ার বলে বি স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করি, আমরা sin এক্স এ মাইনাস বি, বি হচ্ছে আমাদের cosec এক্স, cosec এটা তার হোল স্কয়ার, ওকে, এখানে প্লাস 2ab sin এক্স cosec এক্স, এটা আমাদের সূত্র আছে, এটা আছে এ স্কয়ার বলে বি স্কয়ার সূত্র, এ মাইনাস বি স্কয়ার প্লাস 2ab সূত্রটা আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এবার দেখো আমরা এখানে sin এক্স cos এক্স পাশাপাশি থাকলে কেটে যায়, এখানে শুধু আমাদের 2 থাকলো। এবার দেখো এই মানটাকে আমরা ছেড়ে দেবো, এই মানটা কি আছে, হয় 0 কিংবা 0 চেয়ে বড়, দুটি রাশির বিয়োগফলের বর্গটা, ঠিক আছে, হয় 0 হতে পারে, নাহলে 0 চেয়ে বড় হবে, এটা তোমরা বুঝতে পারছো এই মানটা। তো এই মানটা যেহেতু 0 কিংবা 0 চেয়ে বড় আছে, তাহলে এটা যদি আমরা বাদ দিই না লিখি, তাহলে এই মানটা কী হবে, এই মানটা হয় 2 কিংবা 2 চেয়ে বড়, তাহলে এটা হবে 2 কিংবা 2 চেয়ে বড়, এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এখানে পাশে লিখে দাও যেহেতু sin এক্স মাইনাস cos এক্স, তাহলে এই মানটা কী হবে, এই মানটা আছে হয় 0 নাহলে 0 চাই বড়। তাহলে দেখো আমি এটা বুঝাই আমি তোমাদের, ধরো এটা দিয়ে বুঝাচ্ছি আমি, এটা তাহলে এর মানটা হয় 0 কিংবা 0 চাই বড়। কী করে হয় এটা, দেখো এক্সের মান তুমি যা কিছু নাও, আর ওয়াইয়ের মান তুমি যা নাও, তুমি কী নিবা -2 নাও, আর এখানে -5 নেবা, যা নিতে পারো তোমার ইচ্ছা। তো এটা 2 নিলে এটা -5 নেবা, তাহলে পুট করে দাও, তাহলে এখানে যদি পুট করে দাও, এটা হবে 2 আর এটা -5, তো কত হবে, এটা হবে +5 তার বর্গ। তাহলে এটা দেখো এটা তো আমাদের 0 চেয়ে বড় আছে, ঠিক আছে, 0 চেয়ে বড় দাঁড়াচ্ছে, এটা 0 চেয়ে বড়। এবার 0 সঙ্গে সমান হতে পারে, এক্স আর ওয়াই তুমি সমান মান নিয়ে নাও 2 2, তাহলে এখানে 2 2 বসালে কত হবে, কেটে যাবে 0, তাহলে এর মানটা 0 হতে পারে। তাহলে এই জন্য কোনো রাশির বর্গের মানটা সবসময় হয় 0 হতে পারে বা 0 চাই বড় হতে পারে। তাহলে আমরা এই যে মানটাকে, এই মানটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা 2 এর সঙ্গে সমান হয়ে যাবে, আর এটা যদি 0 চাই বড় হয়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 2 এর চাই বড় মান। তো এটা আমি লিখতে পারবো, এটা মনে রাখবে তোমরা। তাহলে এবার দেখো এই যে এই রাশির মানটা, হ্যাঁ, এই রাশির মানটা আমরা কি পেয়েছি 2, এটাকে বলা হয় গ্রেটার দেন অর ইকুয়াল 2, তাহলে এর মানটা হয় 2 হবে, নাহলে 2 এর চাই বড়, তাই না, 2 কিংবা 2 এর চেয়ে বড়, মানে 2 এর চেয়ে ছোটো হবে না। তাহলে এই রাশির এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এক্স আছে, তাহলে এর সর্বনিম্ন মানটা 2, মানে সবচেয়ে ছোটো মানটা 2 হবে ছোটো, 2 আর 2 এর চেয়ে ছোটো হবে না, 2 এর চেয়ে বড় হতে পারে কিন্তু 2 এর চেয়ে ছোটো হবে না। তাহলে আমরা এর সর্বনিম্ন মানটা আমরা 2 পেয়ে গেলাম, অ্যান্সার 2। এবার 5 প্রশ্নটা দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো দেখো আমরা ঘনকের একটা ছবি আঁকবো, তার ঘনকের ছবি দেখানো কীভাবে আঁকবা, একটা বর্গক্ষেত্র প্রথমে আঁকো, এই যে ঘনকের প্রতিটি তল বর্গক্ষেত্র হয়, এটা মনে রাখবা। তাহলে এই ঘনকটার প্রতিটি তল বলতে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানতে হবে আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানতে হবে, তাদের অনুপাত বের করলে অ্যান্সার হয়ে যাবে। তা ঘনকের ছবিটা আমি আঁকছি, একটা বর্গক্ষেত্র আঁকলাম, আবার একটা মাঝে দেখো এইভাবে একটা বর্গক্ষেত্র এঁকে নেবা, এভাবে করে রেখে নাও, আর এদিকে যোগ করো, এদিকে যোগ করে দাও, এদিকে যোগ করে দাও, এদের সঙ্গে এখানে যোগ করে দাও, দেখো আমাদের ঘনক কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই যে ঘনকের কর্ণটা এই যে এভাবে করে চলে যাবে, এই কোণ বরাবর এই কোণ বরাবর। আর একটি তল কিন্তু এক একটা তল বর্গক্ষেত্র আছে এখানে, এটা তোমরা জানবা, এক একটা তল বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ঘনকটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, তার ঘনকের কর্ণের দৈর্ঘ্য যে সূত্রটা, তাই না, এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে আমাদের √3 ইন্টু বাহু দৈর্ঘ্য, √3a, এটা জেনে রাখবা। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √2a, বাস এটাই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে এদের অনুপাত কত হবে, তাহলে এদের অনুপাত √3a = √2a, কেটে দাও,
তাহলে এটা পেয়ে গেলাম √3/√2, এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম √3/√2। দেখো 6 প্রশ্নটা বলছে 15 এর পরিবর্তে ড্যাশ সংখ্যাটি মানে কোন সংখ্যা নিলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 9, 12, 15, 18, 20, 22 এই সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে। মানে 15 এর পরিবর্তে এমন সংখ্যা নিব যে যৌগিক গড়টা 1 বাড়ে যাবে। তাহলে প্রথমে কি করব, এদেরই আগে যৌগিক গড় বের করে নাও। যৌগিক গড়টা কীভাবে পাওয়া যায়, এদের গড়। তাহলে এদের গড় পাওয়া যায়, আমরা যদি এদের গড়টা বের করে নিই তাহলে এদের যোগফল, তো এদের যোগ করো সবগুলো। তাহলে দেখো এদের যদি আমরা যোগ করি প্রত্যেকটার, তাহলে কত পাচ্ছি আমরা এদিকে আছে 9 আর 12, দেখো আমরা যোগটা আমি এখানে দেখাই। তাহলে 9, 12 আমরা কত পেয়ে যাবো, 9, 12, 21 আর এদিকে 15, ঠিক আছে 15, এটা হচ্ছে আমাদের 18 আর এটা হচ্ছে আমাদের 20 আর 22 কত হচ্ছে 42। তো এদের যোগ করো সবগুলো যোগ, মানে এদের যোগফলটা মানে সংখ্যা কটা আছে 1, 2, 3, 4, 5, 6 দেবার নিচে আর এদের যোগফলটা এখানে দেবো। তো যোগফলটা এখানে করব আমরা। এটা হচ্ছে দেখো এটা হচ্ছে 6 আর 8 14, 15 16, হাতে 1 থাকলো। আর এদিকে দেখো 2, 3, 4, 4, 4, 8 আর হাতে রেখে 9। আর এই যে এখানে দেখো আমাদের হয়ে গেলো এটা 96। তাহলে কাটাকাটি করে দাও। তাহলে এখানে 6 1 6 আর এদিকে 6 6 36। তা আমরা কত পেয়ে গেলাম যৌগিক গড় পেয়ে গেলাম এখানে 16 পেয়ে গেলাম গড়টা। এবার দেখো এবার সংখ্যাটি এর 15 পরিবর্তে কোনো সংখ্যা নিতে বলেছে, তাই না, সেটাকে আমরা x নিয়ে নিলাম। তাহলে x নিয়ে এবার আমরা যোগটা করব। তাহলে এখানে দেখো আমাদের যে যোগফলটা হবে, তাহলে এই যে এখানে আমাদের কিন্তু x, তাই না। তাহলে এটা আমাদের এখানে 15টা বাদ দাও, এটা 15টা বাদ দিলে আমরা এর যোগটা করি এখন। তাহলে এর যোগ করলে কত হবে দেখো, এটা হয়ে যাবে আমাদের এদিকে 9, 10, 11 আর এটা যোগ করবো আমরা এদিকে 3 আর 7 8 81 পেয়ে গেলাম, ঠিক আছে। আর এর সঙ্গে আবার এক যোগ, এটা এক ছিল এখানে। আচ্ছা তাহলে আমাদের দেখো এবার নতুন যে গড়টা হবে, ঠিক আছে, এই যে গড়টা, তাহলে 81 + x/6। তাহলে এই গড়টা আগের গড়ের চেয়ে 1 বাড়বে বলেছে, যে গড়টা পেলাম তার চেয়ে 1 বাড়বে। তাহলে এখানে আমাদের কি 1 যোগ করতে হবে, 16 সঙ্গে 1 যোগ করে দাও। তাহলে এখান থেকে x এর মানে বের করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 81 + x, তো এটাতে আমাদের হচ্ছে 17। তাহলে 17 আর 6 গুণ করো, তো 17 6 গুণ করলে 17 6 102 হয়ে যায়। তাহলে 81 102 - 81, এক্সট্রা দিকে থেকে গেল। তাহলে এক্সের মানটা দেখো এখানে বিয়োগ করো, তোমরা এদিকে 1 আর এদিকে তোমরা পেয়ে যাচ্ছ 2 21। তাহলে এক্সের মানটা হবে আমাদের 21। তাহলে এখানে 15 পরিবর্তে কোন সংখ্যা নিলে হবে, 15 পরিবর্তে আমাদের নিতে হবে 21 সংখ্যাটা নিতে হবে, অ্যান্সার হবে 21। দেখো 3-এর 1-এর প্রশ্নটা আমরা চলে আসলাম। 3-এর প্রশ্নগুলো, 3-এর যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে। তো আমরা দেখে নেব সত্য মিথ্যা প্রশ্নগুলো কি বলছে। তো এখানে বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটি মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়। দেখো দ্রব্যটির মূল্য 10% হ্রাস হচ্ছে, তাহলে 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তাহলে 2 বছর পর দ্রব্যটির মূল্য যদি 81 টাকা হয় হ্রাস পেয়ে, তাহলে আমাদের সত্য। আর যদি হ্রাস পেয়ে যদি 81 টাকা না হয় তাহলে আমাদের অ্যান্সারটা হবে মিথ্যা, ঠিক আছে। তা দেখো আমরা এখানে কিভাবে করব আমরা। তাহলে আমরা দেখো 2 বছর পর দ্রব্যটির মূল্য আমরা করব। তাহলে আমরা লিখব এখানে অ্যান্সার 2 বছর পর দ্রব্যটির মূল্য। দেখো 2 বছর পর দ্রব্যটির মূল্য কীভাবে হয়, সমাহার বৃদ্ধির অঙ্ক আছে এটা। তাহলে সূত্রটা p × 1 মাইনাস, দেখো হ্রাস পড়লে পরে মাইনাস হ্রাস হয়, তাহলে মাইনাস দিবা, আর বৃদ্ধি যদি হতো তাহলে এখানে প্লাস দিতা। তাহলে r/100⁴n, ঠিক আছে। পিটা হচ্ছে যেটা বর্তমান মূল্য, আর আর হচ্ছে দেখো যেটা প্রতি বছর হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে আমাদের আর এন হচ্ছে কত সময় কত বছর পর বলেছে, 2 বছর পর। তার মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে হচ্ছে বর্তমান মূল্য 100 টাকা আর 1 মাইনাস আর, ঠিক আছে। তাহলে আর আমাদের বলে দিয়েছে 10%, 10 আর নিচে 100, আর এখানে আছে এনটা হবে 2 বছর। তাহলে এটা হবে 100 গুণিত, এটা সরল করো। এখানে তোমরা দেখো এটা তোমরা পেয়ে যাবা উপরে 90/100 তার হোল স্কোয়ার। তাহলে 100 গুণিত এখানে 90/100 গুণিত 90/100, দুবার করে দিলাম স্কোয়ারের জন্য। আচ্ছা 100 100 কেটে দিলাম, এই 0 এই 0 এই 0 0 কেটে গেলো, আমাদের 9 9 থাকলো, 9 9 81। তাহলে 81 টাকা, দেখো আমাদের 81 টাকাই বলেছিল। তাহলে অ্যান্সারটা এখানে কি হবে, এটা সত্য হবে।
তিনের অঙ্কটা আছে এ ভেরিয়াস 1/b এবং বি ভেরিয়াস 1/c হলে এ ভেরিয়াস 1/c হবে। দেখো এটা আমরা যৌগিক ভেদ করে যদি আমরা এটা পেয়ে যাই তাহলে সত্য, আর যদি না পাই তাহলে মিথ্যা। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে যৌগিক ভেদ করলে এটা কিন্তু হবে না, অ্যান্সারটা মিথ্যা আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের মিথ্যা আসবে। তাহলে এটাতে মিথ্যা হবে, তার সত্যটা কী হবে সেটা আমি দেখাচ্ছি, তাই না? এটার যৌগিক ভেদ কত হতে পারে, এই দুটো যৌগিক ভেদটা। তাহলে আমরা দেখো আমরা যদি দেখাই যৌগিক ভেদ কী করে পাওয়া যায়, এই মানটা যেন সমান হয় আমাদের, তাই না, যে কোনো মানটা। তাহলে এইভাবে দেখো তোমাদের একটু দেখাই আমি ভেঙে। তাহলে 1/, আচ্ছা এটাকে যদি আমরা ভেরিয়াস ভেদ উঠালে পরে ইকুয়াল করবো, তো একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা কে নিলাম, তাহলে এখানে k/b হয়ে যাবে। আচ্ছা বিটা আমরা দেখো বি দুই জায়গায় আছে, বিটা আমরা সামনে নিয়ে আসি, তাহলে বি এখানে আনলাম, কে এখানে আনলাম, তাহলে এটা এখানে নিয়ে আসো। তো এটাকে তোমরা বি ভেরিয়াস 1/a লিখতে পারবা। ওকে, এটাকে সাজিয়ে নাও। এটা তোমরা বি ইজিক্যাল টু, আচ্ছা দেখো এটা তো এটাই থেকে গেল। এবার দেখো এটা থেকে তোমরা যৌগিক ভেদ করতে পারবা। এই দুটোর যৌগিক ভেদ তোমাদের আসবে বি ভেরিয়াস, আর এই দুটো পার্টের গুণফল হবে, মানে 1/a গুণিত 1/c। এভাবে যৌগিক ভেদ কিন্তু করা যায়, দুটো যৌগিক ভেদ। তাহলে এর যৌগিক ভেদে তোমরা পেয়ে যাবা 1/ac, ঠিক আছে? তাহলে এই যে দুটোর ভেদ আছে, এই দুটো ভেদের যৌগিক ভেদ কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সারটা কী আছে, মিথ্যা আছে। তাহলে এখানে আমরা লিখে দেবো মিথ্যা। 3 নম্বর প্রশ্নটা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। হ্যাঁ, এটা তো আমাদের উপপাদ্যে আছে, বৃত্তস্থ চতুর্ভুজের একটা উপপাদ্য দেওয়া আছে, এটা সম্পূরক হয়, এটা আমাদের সত্য হবে অ্যান্সারটা, সত্য। আচ্ছা আমি একটু দেখাই তোমাদের সত্যটা কেন সত্য। বৃত্তস্থ চতুর্ভুজ এভাবে তৈরি করে, এই যে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। বিপরীত কোণ দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এই কোণের সঙ্গে এই কোণ, এদের যোগফলটা কত হবে, 180 ডিগ্রি হবে। আর এই কোণের সঙ্গে এই কোণ, তাহলে আমরা পেয়ে যাব কোণ এ প্লাস কোণ, এটা যদি আমরা বলি সি, তাহলে এদের যোগফল 180 ডিগ্রি পাবো। আর এখানে কোণ বি যোগ কোণ ডি, এই দুটো কোণের যোগফল পাবো 180 ডিগ্রি। তা দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর কী হবে, সম্পূরক হবে, এই কথাটা বলেছে। তার অ্যান্সারটা আমাদের সত্য। দেখো 4 প্রশ্নটা আছে, ABC সমকোণী ত্রিভুজের কোণ A = 90 ডিগ্রি হলে সাইন B = cos C হবে। আচ্ছা দেখো সমকোণী ত্রিভুজ বলেছে, এই যে সমকোণী ত্রিভুজ দিলাম, এবার বলেছে এ কোণটা আমাদের 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা আমরা নিলাম বি, এটা আমরা সি নিলাম। আচ্ছা এখানে দেখো বি আর সি কোণের সাপেক্ষে বলেছে। আচ্ছা এই দুটো কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি, তাহলে বি কোণ প্লাস কোণ সি, এই দুটো কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। এ 90 ডিগ্রি হয়ে গেলে পরে এদের যোগফলটা কত হবে, 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এরা কী হবে, পূরক কোণ। তাহলে পূরক কোণ যখন পেয়ে গেলাম আমরা যদি এখানে বলি যে বি কোণটার মানটা যদি বের করি, তাহলে বি কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস সি কোণ। ওকে, আচ্ছা এখানে আমরা যদি বসিয়ে দিই সাইন বি এর জায়গায়, দেখো বি কোণের মানটা বসিয়ে দেবো, বি এর জায়গায় তোমরা লিখতে পারবে 90 ডিগ্রি মাইনাস সি কোণ। আচ্ছা সি টাইপের দিয়ে দিলাম, কোণ এভাবে দেওয়া যায়। তাহলে এটা দেখো এটা আমাদের কত আসছে, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এটা হবে কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে কস থিতা, এটা আমাদের কস সি চলে আসবে। দেখো কস সি মিলে গেছে, তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের সত্য, এটা আমরা লিখে দেবো এখানে সত্য। ঠিক আছে, তোমরা দেখো উত্তরটা তোমরা পরীক্ষা লিখতে পারবা যে প্রদত্ত বক্তব্যটি সত্য, বা পুরো প্রশ্নটা লিখে তোমরা এইভাবে ব্র্যাকেটে দিয়ে তোমরা সত্য লিখে দিবা, ঠিক আছে, বা তোমরা লিখে দিতে পারো অ্যান্সার সত্য, তোমরা যেভাবে লিখতে পারো। তো আমি তো বলবো যে লিখবা, একটু ডিটেলসে লিখবা, যে পুরো এটা প্রশ্নটা লিখে সত্য লিখতে পারো, বা আরেকটা সবচেয়ে ভালো যে তোমরা লিখবা যে প্রদত্ত, এটা কথা লিখতে পারো, প্রদত্ত বক্তব্যটি সত্য, যে কথাটা বলা হয়েছে প্রশ্নে সেই কথাটা কিন্তু আমাদের সত্য। এভাবে তোমরা পরীক্ষা কিন্তু সাজাতে পারো। 5 প্রশ্নটা দেখো কী বলছে, কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাস 2D, উচ্চতা h/2 এবং তির্যক উচ্চতা l/2 হলে আমাদের দেখাতে বলেছে 4D² প্লাস h² = l²। আচ্ছা দেখো লম্ব বৃত্তাকার শঙ্কু বলেছে, আমি একটা ছবিটা আঁকি দেখাই তোমাদের। শঙ্কুর ছবিটা হবে এইভাবে করে, এভাবে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও। আর এখানে আমাদের এটা হবে দেখো ব্যাস, তাহলে এটা আমাদের শঙ্কুর উচ্চতা আমরা টেনে নিলাম, তাহলে এটা নাম দিব এ, এটা আমরা নাম দিলাম বি, এটা সি, তাহলে ব্যাসার্ধ আমাদের বিসি, উচ্চতাকে এইচ নিলাম, আর যে তির্যক উচ্চতা এল, তাই না, এই হচ্ছে আমাদের। আর এখানে দেখো আমাদের উচ্চতাটা কিন্তু h/2 বলেছে, এখানে তো h/2 দেবো, আর এখানে তির্যক উচ্চতা বলেছে l/2, তাহলে আমরা l/2 দিলাম।
আর ব্যাস হচ্ছে 2D, তাহলে ব্যাস যেহেতু 2D হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে ডি। ব্যাস 2D হলে পরে ব্যাসার্ধ হবে ডিটা হবে আমাদের। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে এটা তো আমাদের 90 ডিগ্রি, এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে ABC সমকোণী ত্রিভুজ, তাহলে ABC সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা পাবো যে অতিভুজ স্কোয়ার মানে L/2 তার হোল স্কোয়ার, আর তারপরে পাবো তোমরা D স্কোয়ার প্লাস H/2 তার হোল স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্রায় লম্বা স্কোয়ার। তাহলে এটা একটা সলভ করে নাও, এটা 4, এটা D স্কোয়ার, এটা তোমরা পেয়ে যাবে H²/4। আচ্ছা, একটু 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা L স্কোয়ার, এটা 4, এখানে 4D স্কোয়ার পাবা, 4D স্কোয়ার, আর এটা আমাদের H স্কোয়ার। আমরা 4 দিয়ে গুণ করে দিলাম সমীকরণটা। তো আমাদের দেখো তো অ্যান্সারটা মিলছে 4D স্কোয়ার। হ্যাঁ দেখো মিলে গেছে, শুধু এটা আগে লিখেছে 4D স্কোয়ারটা ওরা আগে লিখেছে, H স্কোয়ারটা আমরা এটা এইদিকে নিয়ে আসলাম আর L স্কোয়ারটা এইদিকে নিয়ে আসলাম। দেখো আমাদের কিন্তু এটা মিলে গেছে শর্তটা। তাহলে এই কথাটা আমাদের কি বলেছে? সত্য বলেছে, অ্যান্সারটা হবে সত্য। 6 প্রশ্নটা বলছে কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10 এবং যৌগিক গড় 10 হলে সংখ্যাগুরু মানও 10 হবে। আচ্ছা দেখো, আমরা এই অঙ্কটা একটা উদাহরণ নিয়ে আমরা করাই। আমরা দেখো, আমরা তথ্যগুলো যে পরিসংখ্যা যে বিভাজন তথ্যগুলো আছে তার তথ্যগুলো আমরা নিচ্ছি 10, হ্যাঁ 10 আমরা নিব, 10টা 10 নিচে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6 7 8 9 10 নিলাম, তাই না? যেহেতু আমরা সংখ্যাগুরু মান 10 বলে দিয়েছি, তা সবগুলোকে আমরা 10 নিয়ে নিলাম, 10 নিয়ে আমরা করছি। দেখো এভাবে উদাহরণটা নিয়ে দেখো স্যাটিসফাই কি আসছে? মধ্যমাটা আমরা কি 10 পাবো আর যৌগিক গড় কি আমরা 10 পাবো? যদিও এভাবে উদাহরণটা নিয়ে দেখো সংখ্যাগুরু মান এখানে 10 আছে, সংখ্যাগুরু মান যেটা বেশি সংখ্যায় থাকবে সেটাই সংখ্যাগুরু মান। তা আমরা 10 নিয়ে নিয়েছি, তো সংখ্যাগুরু মানটা 10 আছে। এবার এদের মধ্যমাটা যদি 10 পেয়ে যায় এবং যৌগিক গড়ও যদি 10 পেয়ে যায়, তাহলে আমাদের কিন্তু এটা কী হবে? সত্য হবে অ্যান্সার, আর না হলে মিথ্যা। তাহলে এবার দেখো তো আমরা এখানে কি করব, আগে আমরা মধ্যমা যদি বের করি, ঠিক আছে? মধ্যমা 10 বলেছে প্রথমে, তাহলে মধ্যমা দেখো কী করে পাওয়া যায়। মধ্যমা পাওয়া যায়, দেখো এখানে 10টা সংখ্যা আছে, এনটা হচ্ছে 10, 10 মানে হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা যদি হয় এনটা, তো জোড় সংখ্যা হলে 1/2 যে সূত্রটা আছে সেটা হবে এন বলতে এখানে 10, তাহলে এন বলতে 10 নিয়ে নিলাম, n/2 এততম মান প্লাস 10/2 প্লাস 1 এততম মান, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের ভাঙাতে হয়। তো দেখি কত মানগুলো আসছে। তাহলে এখানে হবে আমাদের 5তম মান, আর এটা হবে দেখো 5 6 6, তো এটা হবে যোগ, এখানে আছে 6তম মান। দেখো 5তম মান তোমরা দেখো সবই তো 10 আছে, তাহলে এখানে যে 5 নম্বর সংখ্যাটা আছে 1 2 3 4 5, এটা 10 আছে, তাহলে 10। আর 6তমটা দেখো, 6তম 1 2 3 4 5 6, তাহলে এখানে 6তম মানটাও 10 আছে, তাহলে 10। তাহলে 10 10 যোগ করে 20, আর এটা কাটাকাটি করো, দেখো আমরা মধ্যমাটা কিন্তু 10 পেয়ে গেছি, মিলছে আমাদের। এবার আমরা গড়টা বের করবো, ঠিক আছে? তো তোমাদের একটু গড়টা আমি দেখাই। দেখো তাহলে এখানে আমরা যদি গড়টা বলি, গড়টা কী হয়? এদের যোগফল 10টা 10-এর যোগ করলে পরে কত হবে? 100 হয়। 10টা 10-এর যোগফল 100, আর নিচে হবে যতগুলো সংখ্যা আছে 10। তো এটা কাটাকাটি করে দেখো আমরা গড়টা কত পেয়ে গেলাম? 10ই পেয়ে গেলাম। তাহলে মধ্যমাও 10 আর যৌগিক করে 10, তাহলে সংখ্যাগুরু মানও কিন্তু কত হবে? 10ই হবে। তাহলে এই কথাটা আমাদের সত্য। এই হলো আমাদের অ্যান্সারটা। এবার দেখো আমরা 4-এর প্রশ্নগুলো চলে এসেছি। 4-এর প্রশ্নগুলো আছে আমাদের ACQ টাইপের প্রশ্ন। এখানে তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। তো চলো আমরা 4-এর 1 নম্বরটা দেখে নেব। কি বলছে? কোনো স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে 17,280 জন হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমাদের কি হারে, মানে আমাদের হারটা বের করতে বলেছে, কত %। তাহলে আমরা লিখব, ওটাকে ধরে নিব আমরা, অ্যান্সার ধরি R% হারে বৃদ্ধি পেলে, এটা আমরা ধরে নিলাম R% হারে বৃদ্ধি পেলে। ওকে, আচ্ছা এবার দেখো 3 বছর পরে জনসংখ্যা এতজন বলেছে, আমরা এখন 3 বছর পরে জনসংখ্যাটা বের করি কত আসছে, তাই না? তারপর এর সঙ্গে সমান করে দেব। তো 3 বছর পর জনসংখ্যা,
জনসংখ্যা বলতে লোক সংখ্যা, এখানে জনসংখ্যায় নিয়ে নিলাম জনসংখ্যা। দেখো সূত্রটা কিন্তু আমাদের পি ইন্টু 1 প্লাস বৃদ্ধি, এখানে প্লাস নিব r/100 আর টু দি পাওয়ার n। পি হচ্ছে যেটা বর্তমানে যেটা আছে লোক সংখ্যা, বর্তমানটা পি, আর তো এটা হচ্ছে যে হারে বাড়ছে, আর n হচ্ছে সময়। এই সূত্রের মানগুলো পুট করো। তাহলে এটা সূত্রটা পুট করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 13,310 আছে, এটা 1 প্লাস r/100, আর n হচ্ছে কত বছর পর? 3 বছর। তাহলে এখানে 3 দিয়ে দাও। এই মানটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে এটা। তাহলে আমরা এখানে 13,310 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3 সমান সমান লিখতে পারবো 17,280। এই শূন্য কেটে দিতে পারো। তাহলে তোমরা এটা লিখে দিলাম r/ তার হোল কিউব, আর এখানে 17 28 বাই এটা নিচে নেমে যাবে 13 31টা। ওকে, দেখো এখানে আমাদের কিউব আছে, তাহলে এদের ঘনমূলগুলো আমাদের জানতে হবে। তোমাদের বলে দিচ্ছি এদের যে ঘনমূলটা হবে, এর ঘনমূলটা তোমরা 12 পাবা। 12 গুণ করবা, 3 বার 12 এটা পেয়ে যাবা। আর এই যে 1331 আছে, এর ঘনমূলটা তোমরা 11 পেয়ে যাবা। তো এইভাবে দিয়ে আমরা কিউব বাইরে দিতে পারবো। এবার দেখো সূচকের নিয়ম, পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান। আমরা এখানে অতএব দিয়ে দেখো 1 প্লাস r/100 সমান সমান 12/100, 12/11 আছে, 12/11। ওকে, পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান আমরা করে নিলাম। আচ্ছা, এখান থেকে আর এর মানটা বের করবো। তাহলে r/100 রেখে দাও, 12/11 মাইনাস 1। তাহলে এটা আমাদের দেখো r/100, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা পাবা তোমরা 1/11 পাবা। তাহলে এখানে আর এর মানটা আমাদের কত দাঁড়াচ্ছে? 100/11। আচ্ছা, এটাকে তোমরা যদি ভাগ করো, এটা পাবা 9.1/11%। পূর্ণ সংখ্যা ভাগটা আসবে 9.1/11%। তাহলে অ্যান্সারটা আমাদের কিন্তু 9.1/11%। তাহলে তোমরা লিখে দিবা অ্যান্সার অতএব দিয়ে। তাহলে কত হারে বাড়ছে? তাহলে আমাদের 9.1/11% হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে, এত পেলে। ঠিক আছে, পেলে বানানটা ঠিক করে লিখি, এত হারে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের জনসংখ্যা এত হতো। তাহলে এটা আমাদের অ্যান্সার। চলে আসলাম 4-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো বলছে একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 11:12 এবং তাদের লভ্যাংশের অনুপাত 3:4। যদি বি এর মূলধন ব্যবসায় 11 মাসের জন্য খাটে, তবে এর মূলধন কত মাসের জন্য খেটেছিল? তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করব। আমরা দেখো এ ও বি এর মূলধন দেওয়া আছে 11:12। তা আমরা ধরে নিব, ধরি এর মূলধন 11x আর বি এর মূলধনটা আমরা 12x। এটা অনুপাত থেকে ধরে নিলাম আমরা। ঠিক আছে, এবার দেখো এখানে এদের লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখব এর লাভ, এখানে আমরা ধরে দিয়ে লিখব, ধরি এর লাভ হয় 3x আর বি এর লাভ হয় 4x। এগুলো আমরা দেখো অনুপাত থেকে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু মূলধনও পেয়ে যাচ্ছি আর লাভও পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা একটা মোট লাভ পেয়ে যাচ্ছি, বছরের শেষে মোট লাভ হয়। তাহলে মোট লাভ হয় কত হবে? এখানে 3x প্লাস 4x সমান 7x। মোট লাভ কিন্তু আমরা এই যে 7x পেয়ে গেলাম। ওকে, এবার দেখো এখানে বলেছে যে বি এর মূলধনটা 11 মাসের জন্য খাটছে। তাহলে দেখো বি এর মূলধনটা, তাহলে বি এর মূলধন 11 মাস আচ্ছা 11 মাসে একটু ঘুরিয়ে লিখি কথাটা। আমরা লিখব যে 11 মাসে বি এর মূলধন হয়। ওকে, 11 মাসে বি এর মূলধন কত হবে? দেখো 11 মাস কেটেছিল, তাহলে বি এর মূলধন ছিল 12x। তাহলে 12x আর মাসটা গুণ করে নিতে হয়, এভাবে মূলধনটা আমরা বের করি। তাহলে এই হলো, এটা আমাদের হলো বি এর মূলধন। এবার এ এর মূলধনটা কত মাস কেটেছিল সেটা আমরা ধরে নিয়েছি, তো ওয়াই মাস। তো আমরা লিখব ধরি ওয়াই মাসে
এর মূলধন হয় ওয়াই মাস ধরে নিলাম আমরা, তাহলে সেটা কত হবে দেখো, এর মূলধন ছিল 11x, তাহলে 11x ইন্টু মাসটা গুণ হয়ে যাবে ওয়াইটা গুণ, তাহলে দেখো নতুন আমরা মূলধন পেয়ে গেছি তাই না, যেটা আমাদের মিশ্র মূলধনটা। তাহলে এখানে এবার দেখো A/B মূলধন অনুপাত, এ বি এর মূলধন অনুপাত কত, তাহলে এ ও বি এর আমরা এখানে লিখে দিই যে এ ও বি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে দেখো এর আছে 11x ইন্টু ওয়াই ইজ টু, আর বি এর আছে 12x ইন্টু 11। এবার দেখো এখানে কাটাকাটি করে, এখানে তোমরা 11 কেটে দিতে পারবা, এই যে 11 আর 11 কেটে গেল, x কেটে দাও, তাহলে এখানে ওয়াই ইজ টু 12 থেকে গেল। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এখানে ওয়াইয়ের মানটা আমাদের দরকার তাই না, এই যে কত মাস, এর মূলধনটা কত মাস কেটেছিল ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াইয়ের মানটা কী করে পাবো দেখো, তাহলে আমরা ওয়াইটা হচ্ছে এর মূলধন, তাহলে আমরা এর লাভটা বের করি তাই না, এর লাভটা আমাদের জানা আছে, তাহলে আমরা লিখবো এর লাভ, এর লাভ, এখানে লাভ লিখবো, এর লাভ হয়। দেখো এর লাভ কী করে পাবো, তাহলে এর অনুপাতটা বাই আনুপাতিক যোগ ওয়াই প্লাস 12 ইন্টু যেটা মোট লাভ আমরা পেয়েছিলাম, মোট লাভটা আছে কত 7x, ঠিক আছে। এবার দেখো এই মানটা আমাদের দেখো এটা এর লাভ, এটা হচ্ছে আমাদের 3x এর সঙ্গে সমান করতে পারবো, তাহলে এটা আমরা কথা করবো এখানেই করে দিচ্ছি আমরা, এটাই কিন্তু আমাদের আবার 3x এর সঙ্গে সমান হবে এই মানটাই তাই না। তাহলে এখানে দেখো ওই দিকে x কেটে দাও, তাহলে এখানে একটু যদি সরল করি আমরা, তাহলে দেখো আমরা কত পাবো, এদিকে হবে দেখো 7y, আর এটা 3 দিয়ে বর্গগুণ করো, তো এটা হবে 3y প্লাস 12 3 36, এখান থেকে ওয়াই মান বের করো, আমরা একটু এখানে দেখাই এই জায়গায় চলে আসি, তাহলে এখানে যদি ওয়াই মানটা বের করি তাহলে হবে 7y মাইনাস 3y, এটা বাদ দিলাম সমান সমান এদিকে 36, বা এদিকে আমরা পেয়ে যাব 4y, এদিকে হয়ে যাবে 36, দেখো 4 নং 36, তাহলে বা ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম 9। ওকে, তাহলে দেখো এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের 9 মাস, আমরা ধরে নিয়েছিলাম যে 9 মাসে খাটে, এর টাকাটা, তাহলে আমরা অতএব যে লিখে দেবো এর মূলধন, এর মূলধন 9 মাস খাটে, এর মূলধন 9 মাস খাটে, বাস এটাই আমাদের অ্যান্সার। চলে এসেছি আমরা 4-এর 3 নম্বরটা, 4-এর 3 নম্বর দেখো x/2 = y/2 = z/4 হলে 3x + 4y + z x + 3y এর মান কত। তাহলে দেখো আমরা কি করব, আমরা প্রথমে এদের মানগুলোকে কে ধরে নিচ্ছি আমরা, তাহলে লিখব x/2 = y/2 = z/4, এদেরকে আমরা যদি কে ধরে নিই তাহলে দেখো এখানে x = কত পাবা, 2টা বর্গ গুণন, তাহলে 2k পেয়ে যাবা, এখান থেকে y = পাবাও 2k, ঠিক আছে, আর এখানে জেডের মানটা পেয়ে যাবা 4k। এবার এখানে পুট করে দাও মানগুলো, তাহলে এখানে দেখো 3 ইন্টু এক্সের মান 2k প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মানও 2k প্লাস জেডের মানটা পেয়েছে 4k, আর নিচে এক্স হচ্ছে 2k আর 3 ইন্টু ওয়াই হচ্ছে 2k। এবার এদিকে দেখো সমান সমান কে তো কমন নিয়ে নাও, তাহলে কে কমন নিলে পরে হবে এদিকে 6, এদিকে 8, আর এখানে 4, আর নিচে কিন্তু কে কমন যাচ্ছে, তাহলে এখানে 2 আর এদিকে হবে 6, কে তো কেটে গেল, তাহলে উপরে যোগ করো, আর এদিকে যোগ করলে হবে দেখো 18, উপরে যোগ করে আছে 18 আর নিচে আসছে যোগ করে 8, এটা কাটাকাটি করো, আমরা যদি 2 দিয়ে করি কাটাকাটি, 2 9 18 2 4 8, তাহলে 9/4, তাহলে 9/4 এটা কিন্তু আমাদের অ্যান্সার 9/4। 4-এর প্রশ্নটা আছে মান নির্ণয় করো x + √s² - 1 x - √s² - 1 প্লাস x - √s² - 1 x + √s² - 1 এর মানটা বের করতে বলেছে, তার দ্বিঘাত করণীর অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কী করবো, এদেরকে সরল করে নিই, তাহলে দেখো সরল যদি করি আমরা, আচ্ছা তাহলে আমরা দেখো আমরা একবারও করতে পারি, আচ্ছা পাট করে করি, আমরা একে আগে করি দুজনকে আলাদা আলাদা করছি, তাই না। তাহলে এটা যদি আমরা করি প্রথমে, তাহলে এটা হবে দেখো এটা x - √s² - 1 আর এরই বিপরীত চিহ্ন দিয়ে গুণ, মানে এটাকে করছি হর করণীয় নিরসন, x
প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এখানে মাইনাস তো প্লাস দিয়ে দিবা, তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, আর উপরেরটা এক্স প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এর সঙ্গে গুণ হবে এক্স প্লাস এটাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান। একইভাবে এটা করো, এক্স প্লাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, উপরে এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, যেভাবে কোঅর্ডিনেশন করা হয় সেই নিয়মটা। এবার দেখো উপরে যদি গুণ করো, উপরে এস স্কোয়ার প্লাস, আচ্ছা এটা হয়ে যাবে আমাদের এক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান, আবার একটা এক্স পাবো রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা এস স্কোয়ার মাইনাস ওয়ান। এভাবে গুণটা আমরা করতে পারবো, করণের গুণ। আর এটা এস স্কোয়ার মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। একইভাবে এখানে গুণটা করে নাও, তোমরা এটা পেয়ে যাবা এস স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়ান, আবার মাইনাস এক্স ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা পাবে মাইনাস মাইনাসে প্লাস এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে হবে এস স্কোয়ার মাইনাস রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। উপরে দেখো, উপরে আমরা টু এস স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর এটা একটা দুটো, টু এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা মাইনাস ওয়ান থেকে যাবে, আর নিচে এস স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা পাবা দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তার এস স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে পেয়ে যাবার টু এস স্কোয়ার, এটা দুটো আছে মাইনাস টু এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, আর নিচে এস স্কোয়ার মাইনাস, এখানে রুটটা উঠে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা তোমরা এখানে দেখো এটা এস স্কোয়ার কেটে যাবে, এটা তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান থাকবে, আর এখানেও এস স্কোয়ার কেটে যাচ্ছে, এটা এখানে প্লাস ওয়ান। তাহলে আমাদের শুধু উপরে পার্টগুলো থেকে গেল, উপরে টু এস স্কোয়ার প্লাস টু এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু এস স্কোয়ার মাইনাস টু এক্স রুট ওভার এস স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো আমাদের এই পার্টটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের থেকে গেল কি এটা আর এটা দেখো ফোর এস স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস টু। তাহলে আমাদের কিন্তু এটাই অ্যান্সার, সরল করে এই যে সরল করে আমরা কত পেলাম, ফোর এস স্কোয়ার মাইনাস টু। দেখো পাঁচের প্রশ্নটা কী বলছে, দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এ বি ও এসি দুটি জে আছে, এ বি সমান সমান টু এসি, এবং বৃত্তের কেন্দ্র থেকে এ বি ও এসি এর লম্ব দূরত্ব যথাক্রমে পি এবং কিউ হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার সমান সমান ফোর কিউ স্কোয়ার হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা দেখো আমাদের একটা বৃত্তের কথা বলেছে, তাহলে আমরা যদি একটা বৃত্ত, যে আমরা একটা বৃত্ত ড্র করলাম, তাহলে বৃত্ত এটা যদি হয়, তাহলে আমাদের দেখো এখানে এ বি আর এসিটা কীভাবে বলেছে, দুটো জে বলেছে, আর এ বিটা টু এসি, তাই না? তাহলে এ বিটা আমাদের বড় হবে, তাহলে এখানে আমরা যদি কেন্দ্রবিন্দু নিয়ে নিই, এটা কেন্দ্রবিন্দু ও, ঠিক আছে, আর এখানে আমরা এ বি নিচ্ছি, তাকে এভাবে আমরা এ বি নিলাম, আর এসিটা দেবো এভাবে, যেহেতু আমাদের অর্ধেক বলেছে এভাবে তোমরা এসি। তাহলে এটা দেখো এ বি, এটা আমি কেন্দ্রবিন্দুটা একটু উপরে করে দিলাম, এটা ও কেন্দ্রবিন্দু, আর এটা হয়ে গেলো এ বি, আর এটা হয়ে গেলো এসি, দুটো জে আমাদের। হ্যাঁ, এ বিটা বড়ো হবে আর এসিটা ছোটো হবে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা হাফ হবে, এটা হচ্ছে এর অর্ধেক হবে এসিটা আমাদের। এবার দেখো কেন্দ্র থেকে লম্ব দূরত্বগুলো বলে দিয়েছি, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব এভাবে যদি আমরা টেনে নিই, এই যে লম্ব দূরত্ব, ঠিক আছে, আমরা এটার নাম দিয়ে দেবো, ধরো এটার নাম দিলাম ডি, আর এটার নাম দিয়ে দিলাম ই বিন্দু। তাহলে এখান থেকে যে ওডি ডিস্টেন্সটা আমাদের, ওডি লম্ব দূরত্ব কত বলেছে, পি বলেছে, ঠিক আছে, এই যে এ বির পর লম্ব দূরত্ব, আর এখানে ও ইটা, ঠিক আছে, এসি যে এর উপর যে লম্ব দূরত্ব বলে দিয়েছে আমাদের ও ইটা বলে দিয়েছে, দেখো কিউ বলে দিয়েছে, প্রশ্নে বলা আছে এগুলো, এই দুটো জিনিস বলা আছে। আচ্ছা ব্যাসার্ধ, আর আমরা ব্যাসার্ধ যদি যোগ করলাম, এই যে দেখো এই যে আমাদের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা ওয়েটা কিন্তু আমাদের আর বলে দেওয়া আছে প্রশ্নে, এটা হচ্ছে প্রশ্ন অনুসারে, এটা আমাদের আর, এটা আমাদের পি, পুরোটা হচ্ছে আমাদের কিউ। এবার লক্ষ্য করো এখানে এ বিটা, তাই না, এ বিটা যত হবে, এ বিটাকে যদি আমরা ধরে নিই, দেখো আমরা এ বিটাকে আমরা ধরে নিব, এ বিটা ধরো এটাকে 4x ধরি, আমরা যা ধরতে পারি, এটা হলো 4x, তাহলে এ বি যদি 4x হয়, তাহলে আমরা এডি পেয়ে যাব, এডি 4x-এর অর্ধেক হবে, ঠিক আছে, এডিটা হবে হাফ
এবি, সরি এডিটা কী হবে, এডিটা হবে হাফ এবি। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে যে কোনো বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে, ব্যাস নয় এরূপ জের উপর, তাই না? কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করে, সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করে এখানে তোমরা লিখতে পারো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, আমাদের একটা উপপাদ্য আছে, তোমাদের উপপাদ্যটা দেখে নেবা, ক্লাস 10 উপপাদ্য আছে। এটা কি লিখলাম আমরা, যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের একটা উপপাদ্য আছে। ঠিক আছে, এই যে আমাদের দেখো ব্যাস নয় এরকম একটা জে আছে, এই জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা, এটা তো লম্ব আছে ওডিটা, তা এই যে ওডি সরলরেখাটা এবিটাকে সমান দুভাগে ভাগ করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের এবি এর অর্ধেক হবে এডি, এই যে করলাম, তাহলে এডিটা হবে এবি এর অর্ধেক। তাহলে এখানে দেখো এবিটাকে এটা ধরে নিয়েছি, এটা ধরি লিখি আমরা 4x, তো এটা হচ্ছে আমাদের 4x, তাহলে এটা কোথায় পেয়ে যাবে, এটা আমরা 2x পেয়ে যাব। তাহলে একইভাবে দেখো আমরা এইটা পেয়ে যাব, তাহলে একইভাবে তাহলে আমরা দেখো এখানে এইটা কোথায় পাবো। আচ্ছা তোমাদের এখানে প্রথমে বলে দিই, আমরা এই যে এসিটা কত আছে, এসিটা আমাদের আছে হাফ এবি, এই যে এখানে দেখো এসিটা হবে হাফ এবি এসিটা, তাহলে আমরা এবির মান তো ধরে নিয়েছি 4x, তাহলে এখানে এসিটা হয়ে গেছে 2x, তাহলে এসি 2x হলে কত হবে, এইটা হবে আবার হাফ এসি, তাহলে হাফ এসির মান হচ্ছে 2x, তাহলে এইটা হয়ে যাবে x। ওকে, তাহলে এই মানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, এটা আমরা পেলাম 2x আর এটা পেলাম আমরা x, এই মানগুলো আমাদের দরকার পড়বে। আচ্ছা চলো এবার আমরা দেখো আমরা কি করব, প্রথমে আমরা এই যে ত্রিভুজটা নিলাম, এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এটার নাম দেব AOD থেকে। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ও এর মান বসাও, ও এর মান কত, আমরা ও এর মানটা বের করলাম, ও এ হচ্ছে আর, এটা তো আমাদের ব্যাসার্ধ, ও এটা হচ্ছে আর স্কোয়ার, আর এডির মান হচ্ছে 2x, আর ওডি তো হচ্ছে পি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এস স্কোয়ার মানটা বের করে নাও, তাহলে এখান থেকে এস স্কোয়ার মানটা যেটা আমরা এখানে যদি বলি 4s স্কোয়ার মানটা বের করি, তাহলে 4s স্কোয়ার সমান হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের থাক মানটা। এবার দেখো এবার এই যে সমকোণী ত্রিভুজটা নিব, কোনটা নিব, দেখো এই কোণে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এখানে এটা কোণ ছিল 90 ডিগ্রি, সেটা আমরা করে নিলাম। আর এবার নিব ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে লিখি একটু, এই জায়গায় লিখি সমকোণী ত্রিভুজ। এখন নিব আমরা AOE, ঠিক আছে, AOE এই ত্রিভুজটা নিচ্ছি থেকে, এখান থেকে দেখো অতিভুজ, এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে OA টা অতিভুজ, তাহলে এখানে হবে OA অতিভুজ স্কোয়ার সমান AE স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে OE, এদের মানগুলো বসাও, ওএটা তো আর স্কোয়ার, এইটা আমরা এস স্কোয়ার, আর এখানে ওইটা হচ্ছে আমাদের কিউ, দেখো এগুলো মানগুলো আমাদের পাওয়া আছে, মানগুলো বের করে রেখেছি কিউ স্কোয়ার। আর এখান থেকে আমরা এস স্কোয়ারের মানটা যদি বের করি, তাহলে এস স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে, তাহলে আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা একটু 4 দিয়ে গুণ করি, যদি এখানে 4s স্কোয়ার আছে, তাহলে 4s স্কোয়ার সমান 4 আর স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। দেখো একে আমরা 1 নং নাম দিয়ে দিই, আর একে আমরা 2 নং নাম দিই। তাহলে আমরা এবার বলবো যে 1 ও 2 থেকে পাই। ঠিক আছে,
এবার দুটো সমীকরণ দেখো 4s² আর 4s² সমান আছে, তাহলে ডান পক্ষটা আমরা সমান লিখতে পারবো। তা আমরা লিখে দেবো এটা, আগে এটা লিখি 4r² মাইনাস 4q² সমান সমান r² মাইনাস p², এবার লিখতে পারবো। এবার দেখো এর মধ্যে আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা এখানে দেখো, আচ্ছা আমরা এটা p²টাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, ওকে। আর এটা দেখো এখানে হবে, এই যে এখানে 4r² আছে, এদিকে r² যেদিকে নিয়ে আসো তাহলে মাইনাস r², তাহলে 4r² থেকে মাইনাস r² চলে গেলে আমাদের এটা 3r² হয়ে যাবে। আর এই যে মাইনাস 4q² আছে এটাকে ডান দিকে নিয়ে যাও, এটা হবে আমাদের প্লাস, এটা হবে প্লাস 4q²। দেখো প্রমাণটা কিন্তু আমাদের মিলে গেছে, যে প্রমাণটা লক্ষ্য করো। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রুফড। দেখো 4-এর 6 নম্বর প্রশ্নটা আছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে ও হলো বৃত্তের কেন্দ্র, কোণ COD 120 ডিগ্রি এবং BAC 30 ডিগ্রি হলে কোণ BOC এবং কোণ BCD এর মান নির্ণয় করো। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে চলো আমরা একটা ছবিটা আঁকি। ছবিটা আমরা একটা বৃত্ত আঁকলাম, এবার বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করি। এই যে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, এটার নাম ABCD। এবার দেখো বৃত্তের কেন্দ্র তো ও বলে দিয়েছে, যে এখানে বৃত্তের কেন্দ্র আমরা নিয়ে নিলাম ও। এবার COD, তাহলে COD, তাহলে এটা আমাদের যোগ করতে হবে। দেখো প্রশ্ন অনুযায়ী তোমরা ছবি কিন্তু তৈরি করতে পারবা, প্রশ্ন পরে পরে ছবি তৈরি করো, তোমরা দেখো জ্যামিতির অঙ্ক করতে পেরে যাবা। COD এভাবে যুক্ত করতে হবে আমাদের, না যুক্ত করলে আমরা কোনটা পাবো কী করে, ঠিক আছে। একটু ভালো করে করি এটা, এই যে COD, তাহলে এই কোণের মানটা আমাদের দেওয়া আছে 120 ডিগ্রি। এবার দেখো এবার আমাদের আরেকটা মান দেওয়া আছে কোণ BAC, তাহলে BAC, তাহলে আমাদের দেখো এখানে এটা যুক্ত করতে হচ্ছে, ACটা একদম সোজা স্ট্রেট লাইন হবে সরলরেখা বরাবর। তো তোমাদের দেখো এটা বলে রাখি, এই যে ACটা একদম সরলরেখাংশ, BAC যখন বলে দিয়েছে তো এটা আমাদের কী হবে, এটা একদম সরলরেখা। তোমাদের একটু যদি এটা বলে দিই, এটা প্রথমে এটা করে দিই আমি, তাহলে এটা হবে এভাবে হবে, বুঝেছ। এটা আমাদের যেহেতু বলে দিয়েছে কোণটা অনুযায়ী, তাহলে এটা এভাবে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে দেখো BAC, তাহলে BAC বলা মানে কিন্তু ACটা কিন্তু এখানে বেশ তৈরি হয়ে যাচ্ছে, ওকে। কেন্দ্রবিন্দুগামী এটা। এবার এই কোণটা আমাদের দেওয়া ছিল 120 ডিগ্রি, আর যে BAC যে বলেছে এটা আমাদের বলে দিয়েছে কত, 30 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের কার কার মান বের করতে বলেছে, BOC, তাহলে BOC দেখো আমাদের যুক্ত করতে হবে BOC, তাহলে এই যে BOC, তাহলে এই যে BOC এই কোণটা মান বের করতে হবে আমাদের, আরেকটা আছে BCD মানে এই কোণটা, এই দুটো কোণের মান আমরা বের করব। আচ্ছা দেখো কী করে মানগুলো পাবো আমরা, এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এটা দেখো, এটা যদি আমাদের কেন্দ্রস্থ কোণ হয়, লক্ষ্য করো এটা কেন্দ্রবিন্দু, তাহলে BC চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর এই চাপের BC চাপের উপর অবস্থিত আছে বৃত্তস্থ কোণ BAC এই কোণটা। তাই এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে, এটা হবে তার ডবল, এটা 60 ডিগ্রি হবে। দেখো একটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা একটু শুধু বলে দিই যে এটা কোণটার নাম আমরা BOC বলি। তাহলে BOC পেয়ে যাব 2 কোণ BAC। তা আমরা লিখব যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে, দ্বিগুণ লিখে দিলাম, ঠিক আছে। একই চাপের উপর অবস্থিত, এখানে একই চাপের উপর আমি লিখলাম না, তোমরা লিখতে পারো একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে এর মানটা বসিয়ে দাও, এর মানটা তো 30 ডিগ্রি, তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম, এটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। BOC কত, 60 ডিগ্রি। এবার দেখো আমাদের BCD বের করবো এই কোণটা, তাহলে এই কোণটা পেতে গেলে দেখো আমরা আগে এই কোণটা কিন্তু আগে বের করবো, এই কোণটা বেরিয়ে আসবে, যেহেতু এটা কেন্দ্রস্থ কোণটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তস্থ কোণটা পেয়ে যাবো। তাহলে এই যে বৃত্তস্থ কোণটা কত হবে, এর অর্ধেক হবে, এটা 120 হলে এটা কত হবে, 60 ডিগ্রি। তো আমি এখানে বলে দিই কথাটা, তাহলে এই কোণের নাম বলবো আমরা CAD পেয়ে যাবা হাফ কোণ কি বলবা, হাফ কোণ COD। তাহলে কারণটা তোমরা যেহেতু দিয়ে এই কারণটাই লিখে দিলাম, এই যে একই কারণটা এটা। তাহলে এখানে মান বসাও, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে কাটাকাটি করে 60 ডিগ্রি। তাহলে আমরা CAD পেলাম এটা,
সিএডি। তাহলে এই কোণ পেয়ে গেছি। এবার এই দুটো কোণের যোগফল বিএসি পেয়ে যাব। তো বিএসি পেয়ে গেলে এই দিকটা পেয়ে যাবো, যেহেতু বৃত্তীয় চতুর্ভুজে বিপরীত কোণটা সম্পূরক হয়, দুজনের যোগফল 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এদের যোগফলটা বাদ দিলে আমাদের এই কোণটা পেয়ে যাবো, এই যেহেতু বিসিডি কোণটা পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো আমরা আগে বিএডি বের করতে হবে। তো আমরা বের করব বিএডি। তাহলে বিএডি দুটো যোগ হবে 30 ডিগ্রি, আর 60 ডিগ্রি যোগ হয়ে যাবে বিএডি। তাহলে আমরা বিএডি পেয়ে গেলাম কত, এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রিতে বিয়োগ করে অ্যান্সারটা পেয়ে যাবো আমরা। তাহলে আমরা অতএব আমরা এখানে লিখব কোণ বিসিডি, ভালো করে লিখি বিসিডি। এটা পাবো 180 ডিগ্রি বিয়োগ কোণ, এই কোণের নামটা আমরা কি বললাম, বিসিডি। বিসিডি না, সরি, বিএডি, যেটা আমরা পেলাম বিএডিটা। তাহলে এখানে কারণটা লিখে দাও, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। ঠিক আছে, আমরা কী লিখলাম, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আচ্ছা, তাহলে এখানে মানটা বসাও 180 ডিগ্রি, এর মান তো 90 ডিগ্রি বের করলাম, এই যে। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত হবে, 90 ডিগ্রি। তাহলে বিসিডি কোণের মানটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার। দেখো, যেখানে অ্যান্সারটা পেয়েছি সেখানে আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি। তোমরা আরেকটা কাজ করতে পারো পরীক্ষায় ভালো করে। তাহলে এরকম বিসিডি লিখে দিবা, লিখে 90 ডিগ্রি দিয়ে দিলা, এই যে অ্যান্সারটা একটু বক্স করে দেবা, এটা আমাদের অ্যান্সার। আর এখানে যে অ্যান্সারটা পেয়েছিলাম এই যে, আচ্ছা এখানে তো কোথায় পেয়েছিলাম, এই জায়গাটা। তাহলে এই জায়গাটা একটা বক্স করে দাও, পুরো এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা এটা যদি বক্স না করে এভাবে করো, এখানে মানটা বসিয়ে দাও, এই যেটা মান করে দাও। আর এখানে কোণ বিওসি সমান সমান, ভালো করে লিখি এটা বিওসি। তাহলে বক্স করে দিলে একটু ভালো দেখাবে, এই যে। ঠিক আছে, আমরা বক্স করে দিলাম। আচ্ছা, অ্যান্সারটাকে একটু বাইরে রাখি এটা। তাহলে এটা হলো অ্যান্সার। আর অ্যান্সারটা এখানে লিখি আমরা, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেছি। দেখো, 7 প্রশ্নটা বলেছে, কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য কত? আচ্ছা, একটা রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো, আমরা রম্বসের ছবিটা আঁকি। এই যে আমাদের একটা রম্বসের বাহুগুলো সমান হয়, প্রত্যেকটা বাহু রম্বসের সমান হয়, এটা আমাদের জানতে হবে, এটা আমাদের ডি। আর কর্ণগুলো সমকোণের সমদ্বিখণ্ডিত করে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা আমাদের ধর্মটা কাজে লাগবে। তাহলে কর্ণগুলো কী বললাম, কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, প্রত্যেকটা কোণ কিন্তু এটা 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এটা বলে দিলাম, একটু মুছে দিই আমি এখানে। আচ্ছা, ধরো আমাদের এই কর্ণগুলো আমাদের ছেদ করেছে ও বিন্দুতে, তাই না? তাহলে এখানে দেখো কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের যদি এখানে বলেছে কর্ণ এসি, দেখো এসিটা হচ্ছে ছোট কর্ণ, তো ছোটোটা আমরা 12 নিব, আর বিডিটা আছে বড়। দেখো, দেখে বোঝা যাচ্ছে এটা বিডি বড় কর্ণ, এটা ছোট কর্ণ। তাহলে এসি আর বিডিটা হচ্ছে আমাদের 12। এবার দেখো, আমরা এসি জানা আছে, তো আমরা ওএ বের করতে পারবো। তাহলে ওএ কী হবে, হাফ এসি, যেহেতু সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। ঠিক আছে, আর এখানে তাহলে হাফ, এটা 12। আচ্ছা, এটা বিডিটা আমরা 12 লিখে দিয়েছি, এটা 12 না, এটা আছে আমাদের 16। তাহলে এখানে কাটাকাটি করে 6 লেখো, এটা হবে 6। তাহলে ওএটা আমরা 6 পেলাম। এবার দেখো ওবিটা বের করছি আমরা, ওবিটা। তাহলে ওবিটা হবে হাফ বিডি, তাহলে বিডির মান হচ্ছে 16, 2 8 16, তাহলে আমাদের 8। তাহলে এদের যে হাফ করলাম, কারণটা এখানে তোমরা বলতে পারো, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত।
খণ্ডিত করে, ঠিক আছে, কারণটা লিখে দিলাম। তাহলে সমদ্বিখণ্ডিত করে বলে আমরা এভাবে ও এ আর ও বি নির্ণয় করতে পারলাম। আর যেহেতু সমকোণে বলেছে, সমকোণের জন্য আমরা বলে দেবো যে এই যে এ ও বিটা আমরা 90 ডিগ্রি। তাহলে একে নিয়ে নিলাম একসঙ্গে, এদেরকে নিয়ে আমরা এই কারণটা দিতে পারবো। তাহলে আমাদের এখানে বলতে পারবো অতএব ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজকে এ ও বি থেকে, দেখো এ ও বি থেকে কী পাবো, দেখো আমরা ও বি পেয়ে গেছি, ও বিটা কত, ও বিটা হয়ে গেছে আমাদের 8, এটা 8, আর ও এটা বের করলাম 6। তাহলে এ বি যে কোণ, এই যে রম্বসের বাহু দৈর্ঘ্য এ বিটা বেরিয়ে আসবে। তাহলে দেখো এটা 90 ডিগ্রি, বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে এ বি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি লম্ব যে কোনো একজনকে বলতে পারো, এটাকে ভূমি, এটাকে ভূমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে হবে ও স্কোয়ার, মান বসিয়ে দাও। ও বি কত, তাহলে ও বি আমরা পেয়ে গেছি 8 স্কোয়ার, আর ও এ পেলাম 6 স্কোয়ার। 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, আর 64 আর 36 যোগ করলে আমরা পেয়ে যাবো 100। আচ্ছা, তাহলে এ বিটা কত হবে, এ বি হবে √100। তাহলে এ বি কত পেয়ে গেলাম, তাহলে এ বিটা দেখো 100 বর্গমূল, এ বি সমান 100 বর্গমূল 10। তা দেখো রম্বসের বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 10 সেমি। তাহলে অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান 10 সেমি। দেখো এইসবই টাইপের প্রশ্ন, যে 2 নম্বর প্রশ্ন আছে, এগুলো কিন্তু তোমাদের লিখে করতে হবে। বেশি সংক্ষেপে করলে কিন্তু ভালো হবে না, নাম্বার কিন্তু কেটে নেবে। তার জন্য কিন্তু তোমাদের ডিটেলসে সব কারণগুলো লিখিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে তোমরা পরীক্ষা করো, ভালো নাম্বার পাবা। আরেকটা কথা বলি, যে তোমাদের আমি বলেছিলাম প্রথমে থেকে বলেছিলাম যে কোনো অঙ্ক যদি বুঝতে না পারো, তাই না, তাহলে সেই অঙ্কগুলো কিন্তু কমেন্টে মেনশন করো। আমি বললাম যে সেই অঙ্কগুলো যদি মেনশন করো, তাহলে সব অঙ্কগুলো নিয়ে তোমাদের প্রবলেম যেগুলো অঙ্কগুলো সমস্যা, সবারই অঙ্কগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। যে ভিডিওর নাম তোমাদের দিব যে ম্যাথ প্রবলেম রিভিউ বলে ভিডিওগুলো আমি বানাবো। এরকম আমি ক্লাস 9-এর একটা ভিডিও দিয়েছি। তা তোমাদের যে ক্লাস 10-এর এই রায়মার্টিন প্রশ্ন বিস্তার থেকেও কিন্তু সবারই প্রবলেমগুলো নিয়ে, সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও দিব তোমাদের। তা ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো করে দেখো। আমি যেভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সমস্যা হবে না যে কোনো অঙ্ক বুঝতে পারবে না। যদিও অসুবিধা হয় বুঝতে গিয়ে যে বুঝতে পারো নি, তাহলে কিন্তু কমেন্টে মেনশন করো, তোমাদের কিন্তু আমি ভিডিওগুলো আবার দেওয়ার চেষ্টা করব, নতুন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। দেখো 8-এর প্রশ্নটা আছে, থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিতা প্লাস কস থিতা এর বৃহত্তম মান নির্ণয় করো। বৃহত্তম মান বলেছে, আর থিতাটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে। দেখো সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রি চেয়ে ছোটো। তো 90 ডিগ্রি চেয়ে ছোটো যে আমরা কোণগুলো আমরা ছক থেকে মান বের করতাম, আমরা কি বের করতাম, 30 ডিগ্রি মান বের করতাম, আমরা বের করতাম 45 ডিগ্রি মান বের করতাম, আমরা 60 ডিগ্রি মান বের করতাম, তাই না, এভাবে মানগুলো আমরা বের করতাম। আচ্ছা, এখানে যদি আমরা দেখো এর বৃহত্তম মান চেয়েছে, আমরা যদি বলি সূক্ষ্মকোণ, আমরা থিতাটাকে 45 ডিগ্রি নিয়ে নিলাম, এটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে, এই 45 ডিগ্রি ধরে আমরা কাজ করব। তাহলে দেখো তো এর মানটা কত হবে। তাহলে এখানে যদি বলি সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, বসাও মানটা, তাহলে এটা পাবা 1/√2, এটাও পাবা 1/√2। তাহলে এখানে দেখো, এখানে আমরা √2 লসাগু করলে এদিকে হয়ে যাবে 1 + 1, এদিকে হয়ে গেল 2/√2। দেখো এটা আমরা √2 দিয়ে গুণ করব, উপর নিচ √2 দিয়ে গুণ, √2 × √2 সমান উপরে তো 2√2 আর নিচে 2 পেয়ে যাবে, এটা কেটে দাও। তাহলে দেখো আমাদের কে থেকে গেল, √2 থেকে গেল। তাহলে এই যে দেখো এর বৃহত্তম মানটা আমরা √2 পাবো, এটা আমরা বলতে পারবো যে অ্যান্সারটা। তাহলে এত এর বৃহত্তম মান কত, আমরা সমান লিখে দেবো √2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, তোমরা ভাবতে পারো যে অন্য কোণগুলো নিয়ে কি হবে না। আচ্ছা, অন্য কোণগুলো নিয়ে যদি তোমরা ট্রাই করো, তোমরা যদি 30 ডিগ্রি নাও, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হয়, হাফ হয়, আর কস 3 ডিগ্রির মানটা হয় √3/2। এদের যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করো, লসাগু 2, এখানে পেয়ে যাবা 1, এটা 1 + √3। দেখো 1 + √3 এই যে মানটা পেয়ে যাবা, এটা যদি তোমরা
সাইন দিয়ে বলো সাইন কত ডিগ্রি মান, এটা কিন্তু সাইন 90 ডিগ্রি মানের চেয়ে এটা কিন্তু বড় হয়ে যাবে, এটা সূক্ষ্মকোণের চেয়ে এটা বড় মানটা চলে আসবে, তাই না? তা এই যে সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণের মানটা এটা পাবো, তার জন্য কিন্তু আমরা এই মানগুলো আমরা নিতে পারবো না, সাইন 30 ডিগ্রি মানটা নিতে পারবো না, 60 ডিগ্রি মানটাও নিতে পারবো না। এই জন্য আমরা 45 ডিগ্রি মানটা নিয়েই করব, এই মানটাকে নিয়ে ধরে করব, দেখবো আমরা পেয়ে যাব কিন্তু এদের বৃহত্তম মানটা কত পেয়ে যাবো, √2 পেয়ে যাবো। দেখো 9 প্রশ্নটা বলছে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার সমান সমান 1 + 2 সাইন এ কস এ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা এ ও বি পরস্পর পূরক কোণ বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারবো অ্যান্সার এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি, এটা বলতে পারবো। তাহলে এখান থেকে তোমরা কার মানটা বের করো, বি এর মানটা বের করো, যেহেতু আমাদের ধরো এ নিয়ে আসবো প্রমাণটা, তাহলে এখানে বি এর মানটা বের করো, বি এর মানটা হবে 90 ডিগ্রি মাইনাস এ। ওকে, এবার দেখো আমরা এখন বাম পক্ষ করবো সরলটা, বাম পক্ষ কত আছে, সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার, তাই তো? এটাকে প্রমাণ করে দেখাতে হবে, তাই সূত্র ভেঙে নাও। আচ্ছা, এটা প্রমাণটা আমরা এটা নিয়ে আসবো ডান পক্ষটা, তাহলে এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, হচ্ছে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বসিয়ে দিলাম। এবার তোমরা বি এর মানটা বের করে রেখেছ, বি এর মানটা পুট করো, বি এর মান আছে 90 ডিগ্রি মাইনাস এ, 2 সাইন এ আর সাইন বি, বি এর জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে এটা দেখো সাইন এ স্কোয়ার আছে থাক, আর এটা আছে সাইন, এখানে দেখো এটা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে কস থিটা যাবে, তাহলে এখানে হবে কস স্কোয়ার এ পূরক কোণের সূত্র প্লাস 2 সাইন এ, এবার এটা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস এ, তাহলে কস এ। এবার দেখো এটা দেখো আমাদের কোণটা মিলে গেছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর মানটা 1 জানি আমরা, এটা 1 প্লাস আর এটা বসে দাও 2 সাইন এ কস এ। দেখো আমাদের ডান পক্ষটা চলে এসেছে, তাহলে এখানে লিখে দেবো রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED প্রুভড, প্রমাণিত আমাদের। দেখো 10 প্রশ্নটা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি ওর বক্রতলের ক্ষেত্রফলের 1/3 অংশের সমান, চোঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত নির্ণয় করা। আচ্ছা, চোঙ দেখো আমরা চোঙ একটা তৈরি করি, চোঙ তোমরা এভাবে তৈরি করে নিবা, এভাবে করে দেবা, আর এই যেভাবে করে দেখো এটা আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের ব্যাস, আর এটা চোঙের উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা এগুলো ধরে নিই, আমরা ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, এটা আর, চোঙের উচ্চতা আমরা এই ধরে নিলাম। এবার দেখো আমাদের যেটা বলেছে যে লম্ববৃত্ত চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফল, দুই প্রান্ত কোনটা, এই যে চোঙের এই তলটা আর এই তলটা, ঠিক আছে? একটা যেহেতু গ্লাসই ভাবো, ঠিক আছে, গ্লাস, তাহলে গ্লাসের এই যে নিচেরটা তলটা এটা আছে বৃত্ত আছে আমাদের, আর এই যে তলটা উপরের তলটা বৃত্ত আছে, দুটো বৃত্ত আছে এখানে, তাহলে দুই প্রান্তের ক্ষেত্রফল কত হবে চোঙের, তো আমরা লিখব আনসার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফল, এটা হবে দেখো এই প্রান্তের পায়ের স্কোয়ার প্লাস আর এই প্রান্তের হচ্ছে পায়ের স্কোয়ার, তাহলে কত হবে 2 পায়ের স্কোয়ার, তাই না? দুই প্রান্তের ক্ষেত্রফল 2 পায়ের স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো এবার আমরা চোঙটির বক্রতলের ক্ষেত্রফল বলেছে সম্পর্কটা, এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 2 বক্রতল বলতে দেখো তলগুলো বাদ দিয়ে, মানে এই যে এই ভাগটা, তাই না, এই অংশটা, তাহলে 2 পাই আর এইচ, মানে এই যে পরিধিটা, পরিধি যেভাবে সূত্র 2 পাই আর এইচটা হাইটটা গুণে হবে, এই যে পরিধি আর হাইটটা মাল্টিপ্লাই উচ্চতাটা 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার দেখো আমাদের যে সম্পর্কটা বলেছে অতএব দিয়ে এই যে দুই প্রান্তের যে ক্ষেত্রফলটা, দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টিটা, দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি, ঠিক আছে,
ওর বক্রতলের ক্ষেত্রফলের এত অংশ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তো হয়ে গেল 2π আর h, তার কত অংশ বলেছে? ক্ষেত্রফলের এত অংশের সঙ্গে সমান। দেখো এটাই আমাদের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টিটা তার বক্রতলের ক্ষেত্রফলের 1/3 অংশের সঙ্গে সমান বলে দিয়েছে, সেটা আমাদের শর্ত। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা ধরে নেব, এখানে ধরি চোঙের, এটা প্রথমেই ধরে নিবা তোমরা, চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা h, এটা প্রথমেই লিখে নিবা, ঠিক আছে? এটা আমাদের ধরে নিতে হবে প্রথমে। আচ্ছা এখান থেকে দেখো আমরা অনুপাত পেয়ে যাব উচ্চতা আর ব্যাসের। তাহলে এখানে কাটো, 2π আমরা কেটে দিলাম, আর এখানে একটা আর এখানে দুটো আর, তাহলে এখানে একটা আর থেকে যাবে। তাহলে আমাদের এখানে থেকে গেল আর এদিকে থাকলো h/3। তাহলে আমাদের এখানে 2r দরকার ব্যাস। তাহলে দেখো h/3 করলাম, এদিকে 1/2 × 2r এভাবে করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের আগে উচ্চতা বলেছে, তাহলে আমরা উচ্চতা আমি এখানে করি, এই জায়গায় দেখাই। তাহলে উচ্চতা আমাদের দেখো, উচ্চতা h-এর নিচে, আমরা h-এর নিচে 2rকে নামালাম, আর তিনটা উপরে নিয়ে গেলাম, 3 নিচে 2, এভাবে করতে পারবো এখান থেকে এটা। ওকে, আচ্ছা তাহলে এই জায়গা থেকে, এই জায়গায় আমাদের চলে আসলো। আর এখানে দেখো h/2r সমান 3h/2, এই যে অ্যান্সারটা দেখো, উচ্চতা আর এটা হচ্ছে ব্যাস, তার অনুপাত পেয়ে গেছি। তাহলে এখানে অতএব লিখে দাও। তাহলে লিখব চোঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত সমান 3h/2। দেখো আমি কিন্তু লিখে করাচ্ছি, পরীক্ষায় ডিটেলসে করতে হবে, তোমরা সংক্ষেপে করে দেবে। আমি যদি সংক্ষেপে করাই তো তোমরাও পরীক্ষায় সংক্ষেপে করে দেবা, এই জন্য কিন্তু আমি লিখে দিচ্ছি, অভ্যাসটা যেন থাকে তোমাদের, লেখার অভ্যাসটা। যে এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো লিখে না করলে কিন্তু নাম্বার কিন্তু তোমাদের কেটে নিতে পারে। এই জন্য তোমরা একদমই চান্স নেবা না, কোনো যেন সমস্যা না হয়, পুরো একদম লিখে করো, সময় লাগুক। আমাদের দেখো আমার ভিডিও বানাতেও সময় লাগছে, তোমরা কিন্তু ধৈর্য করে দেখো, আমি ডিটেলসে সব লিখে করাচ্ছি, তোমাদের ভালো বুঝতে পারবা, ভালো সুবিধা হবে। তো চলো আমরা পরের প্রশ্নটা চলে যাব। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, একটি গোলকের আয়তন 4/3 πr³। এটা গোলকের আয়তন আমরা জানি, এত ঘন একক। তাহলে গোলকটির একটি ঘনকে অন্তর্লিখিত, মানে গোলকটি আছে একটা ঘনকে অন্তর্লিখিত, মানে ঘনকের ভিতরে গোলকটি আছে, ঘনকটির এবং গোলকটির আয়তনের অনুপাত নির্ণয় করো। আচ্ছা দেখো ছবিটা দেখো কীভাবে হবে। আমরা প্রথমে একটা ঘনক তৈরি করি। তাহলে ঘনক তৈরি করলে প্রথমে একটা বর্গক্ষেত্র বানাও, তার মাঝে একটা বর্গক্ষেত্র বানাও, এইভাবে বানাও, এদিকে এভাবে যোগ করো, এদিকে যোগ করো, এদিকে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও, আর এখানে যোগ করে দেখো আমাদের ঘনক কিন্তু তৈরি হয়ে গেছে। ঘনক, তাই না? লুডো ছক্কা ঘনক বলতে তুমি যদি বলো 4 কোণে একটা ঘর, ঠিক আছে? তো ঘরের মধ্যে একটা ধরো বড় ফুটবল আছে, একদম বাহুর সঙ্গে টাচ করে আছে, অন্তর্লিখিত, ঠিক আছে? এই যে এখানে ধরো আমি এইভাবে একটা তৈরি করলাম, এখানে তো ভালো বোঝানো যাবে না, তোমাকে এটা ভেবে নিতে হবে যে ঘনকটার ভিতরে আছে, মানে এই যে ধরো একটা ঘর, তোমরা যে ঘর কল্পনা করো নিজের ঘরটা, তো সেই ঘরের মধ্যে বড় ফুটবল আছে যে 4 ধারে টাচ করেছে, 4 দেওয়াল উপর নিচ টাচ করে আছে ফুটবলটা, ঠিক আছে? সেই ফুটবলটা দেখো ঘরের 4 ধারে টাচ করে আছে। তাহলে দেখো এখানে আমাদের গোলকের আয়তন দেওয়া আছে, মানে ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে ব্যাসটা লক্ষ্য করো, আমরা যদি বলে দিই এখানে এই যে ব্যাসটা, ঠিক আছে? এই যে ব্যাসটা, তাহলে ব্যাসটাই হবে কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু মনে রাখবা এই ক্ষেত্রে, তাই না? তা আমরা বলবো অ্যান্সার, আমরা বলবো চিত্র থেকে পাই যে গোলকের ব্যাস সমান সমান ঘনকের বাহু দৈর্ঘ্য। এটা কিন্তু তোমাদের জানতে হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটাকে তোমাকে কিন্তু ওইভাবে কল্পনা করতে হবে। একটা ঘরের মধ্যে বড় ফুটবল, যেখানে তোমার 4টা বাহু টাচ করে আছে ফুটবলটাকে, এবং উপরের তল টাচ করে থাকবে, নিচের তলটাও টাচ করে থাকবে, মানে ঘনকের 6টি তল কিন্তু টাচ করে আছে এখানে, ঠিক আছে? 6টা তল যে আছে ভিতরে আছে ফুটবলটা। তাহলে এই জন্য গোলকের ব্যাসটা আর ঘনকের বাহু দৈর্ঘ্যটা সমান হবে। তোমরা বুঝতে পারছো, এটা ব্যাস আর এই যে বাহুটা, তাহলে বাহু সমান। আচ্ছা গোলকের ব্যাস তো এখানে যদি আর দেওয়া আছে, তার গোলকের ব্যাস হচ্ছে 2r, তাহলে ঠিক আছে? তো এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কিন্তু 2r পেয়ে গেলাম।
এবার ঘনকের বাহু দৈর্ঘ্য 2r হলে আমরা ঘনকের আয়তন বের করতে পারবো। অতএব ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব। যদি ওর বাহু জানা থাকে তো বাহু তো আমরা পেয়ে গেলাম, বাহুটা কত পেলাম? বাহুটা পেয়ে গেলাম 2r। তাহলে 2r এর হোল কিউব দিলেই আমরা ঘনকের আয়তন পেয়ে যাবো। 2r এর হোল কিউব ঘন একক। তো এটা কত হবে? এটা হবে আমাদের 8r3। বাস, এবার দেখো তাদের আয়তনের অনুপাতটা বের করতে বলেছে। এবার আমরা লিখব, অতএব দিয়ে লিখব, প্রথম কে বলেছে? ঘনক বলেছে প্রথমে। ঘনক ও গোলকের আয়তনের অনুপাত সমান সমান। দেখো ঘনকটা পেলাম 8r3। আর দেখো গোলকের আয়তনটা কিন্তু আমাদের দেওয়াই আছে। গোলকের আয়তন দেওয়া আছে 4/3 পাই r3। তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে এখানে হয়ে যাবে 4 দিয়ে 8। দেখো r3 কেটে দিতে পারবা। তাহলে এখানে থেকে গেল আমাদের 2 আর এটা 1/3। আর পায়ের মানটা আমরা 22/7 পুট করে দিচ্ছি। আমরা পায়ের মান হচ্ছে 22/7। তাহলে দেখো তো কাটাকাটিটা আর যাচ্ছে কিছু? তাহলে আমরা দেখো কত পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 1 2, আর এটা হয়ে যাবে আমাদের 11। 2 1 2, 2 1 2, এতটা কাটাকাটি করতে পারছি। আচ্ছা, আমি একটু এখানে নিয়ে চলে আসি, সমান সমান। তাহলে এখানে এইদিকে 1:2, আর এইদিকে থাকলো উপরে 11 আর নিচে আমাদের 21 থাকলো। ঠিক আছে? আচ্ছা, এটা আমি এখানে দেখাই। দেখো পূর্ণ সংখ্যা অনুপাতকে আমরা যদি ভগ্নাংশ অনুপাতকে যদি পূর্ণ সংখ্যায় করি, তাহলে এই যে যেটা হর থাকবে সেই হরটা দিয়ে গুণ করে দিবা। 21 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 21 পেয়ে যাবে। এইদিকে 21:2 আর এখানে 11 পেয়ে যাবে। এভাবে পূর্ণ সংখ্যা করা যায়। 21 দিয়ে গুণ করে দিলাম দুজনকে, তাহলে 21 কে 21, আর এখানে 21 কেটে যাবে, তাহলে 11 থেকে যাবে। তাহলে 21:11, এটা আমাদের অ্যান্সার। চলে এসেছি আমরা আজকের শেষ প্রশ্ন। চলে এসেছি। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা। তো তোমাদের দেখতে দেখতে সব অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা ভালো করে ক্লাসগুলো করো। মাধ্যমিকে আর কোনো চিন্তা নাই, অঙ্কেতে কোনো ভয় নাই। প্রদীপ স্যার চলে এসেছে। আমি কিন্তু সব অঙ্ক তোমাদের ভালো করে করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আমি তোমাদের এই যে মডেল সেটটা চলছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এটা আমি করিয়ে দেবো। আবার টেস্টের পর তোমাদের দেখবা একটা ABTA প্রশ্নবিচিত্রা বেরোবে, ABTA। সেই ABTA থেকে আমি তোমাদের স্কুলগুলো করাবো। ঠিক আছে? ওটা ABTA তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার পরও বেরোবে। তোমার টেস্ট পরীক্ষা দিবা। এখন তো টেস্ট পরীক্ষা অনেকের হচ্ছে। তো যাই হোক, তো তোমরা ভালো করে পরীক্ষাটা দাও, টেস্ট পরীক্ষার পর যে ABTA বেরোবে, সেখান থেকে কিন্তু ভালো ভালো স্কুলগুলো তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে। সর্বপ্রথম পেয়ে যাবে আমার কাছে। চিন্তা নাই, অঙ্কতে ভয় নাই। প্রদীপ স্যার চলে এসেছে। চলো আমরা আজকে শেষের অঙ্কটা দেখে নিচ্ছি কী বলছে। দেখো 12 নম্বরটা বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন FI XI = 132 + 5K, আর এবং সামেশন FI = 20 হলে K এর মান কত? আচ্ছা, পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে। তাহলে পরিসংখ্যা বিভাজনের গড়ের একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো সেই সূত্রটা আছে আমাদের, যে গড় সমান যেটাকে বলি আমরা যৌগিক গড় বলতে পারবো। যৌগিক গড়, পরিসংখ্যা বিভাজন গড় বা যৌগিক গড়। যৌগিক গড় সমান তোমরা সূত্রটা দেখবা, সামেশন FI XI বাই সামেশন কত আছে FI। এটা আমাদের সূত্র। তোমাদের একটু বলি, এটা বইয়ের পাতা 337 পাতা। তোমরা চলে যাবা P-337 পাতা বইতে। আমি দেখাচ্ছি একটু বইটা। এই যে চলে এসো তোমরা 337 পাতায় চলে যাবা। এই যে দেখো, নির্ণীয় যৌগিক গড়ের একটা সূত্র আছে। এই যে পরিসংখ্যা বিভাজন, এগুলো এই যে পরিসংখ্যা বিভাজন ছক, এখান থেকে আমাদের সূত্রটা তৈরি করেছে গড়। তো যৌগিক গড় সমান কি আছে? সামেশন FI XI বাই সামেশন FI। এই সূত্রটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এবার দেখো যৌগিক গড় তো আমাদের দেওয়া আছে। তাহলে এর মান আমাদের দেওয়া আছে কত? 8.1। আর এখানে একটু নিচের দিকে লিখি আমরা। তাহলে এটার মান আছে 8.1। আর এদের মানগুলো দেখো, সামেশন FI XI এর মান দেওয়া আছে 132 + 5K। আর নিচে হচ্ছে FI এর মানটা কত আছে? সামেশন FI এর মানটা আছে 20। তো এখান থেকে এর মান পাবো। আচ্ছা, তারপরে বর্গগুণ করলে পরে 132 + 5K কণাকণি গুণ, আর এর সঙ্গে গুণ করো।
এর সঙ্গে যদি গুণটা করো তাহলে 10টা ধরলাম এখানে, 10 সঙ্গে গুণ করলে দশমিক উঠে যাবে, তারপরে 2 বেঁচে যাবে, 2 দিয়ে গুণ করবো আমরা, 2 দিয়ে গুণ করলে 2 একে 2 আর 2 8 16। দেখো বুদ্ধির গুণটা আমার এখানে 10 টেনে নিলাম, 2 × 10, 10 দিয়ে গুণ করলে দশমিক উঠে গেল, একটা শূন্য একটা দশমিক উঠে যাবে, আর 2 দিয়ে শুধু গুণ করে দাও, তা 2 একে 2, 2 8 16, 162। তাহলে এখানে হয়ে গেল 5k 162 মাইনাস 132। তাহলে এটা দেখো 5k আর এখানে বিয়োগটা করো, এটা হয়ে গেল 0 আর এটা চলে আসবে আমাদের 30, 5 6 30। তাহলে আমরা k এর মানটা কত পেলাম, k এর মান পেয়ে গেলাম 6। এই হচ্ছে আমাদের অ্যান্সার, পাশে এইভাবে অ্যান্সার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো তোমাদের আমি এর আগেও বললাম, এর আগের কথাগুলো বলেছি যে কোনো জায়গায় সমস্যা যদি হয়, অঙ্কতে সমস্যা হতে পারে, ঠিক আছে, আমারও করতে গিয়ে কোনো জায়গায় মিস্টেক হয়ে যেতে পারে। যদি সমস্যা বোঝার অসুবিধা হয়, কোনো অঙ্ক মিস্টেক হয়ে গেছে বা কোনো অঙ্ক বুঝতে পারছো না, ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই কমেন্টে মেনশন করবা নাম্বারগুলো। আমি কিন্তু সেই আমার মিস্টেক হয়ে যাওয়া অঙ্কগুলো বা তোমরা না বোঝার যে অঙ্কগুলো নিয়ে কিন্তু আমি ম্যাথ প্রবলেম রিভিউ এগুলো ভিডিও বানাবো তোমাদের। সেই ভিডিওগুলো বানিয়ে কিন্তু আমি পুনরায় কিন্তু সেগুলো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, সেগুলো আমি পুনরায় তোমাদের বোঝাবো। তো যাই হোক, আজকের ক্লাসে এই ছিল আমাদের আলোচনা, এই ছিল অঙ্কগুলো। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো এভাবে ভিডিও পাওয়ার জন্য, এবং আমার ভিডিওগুলো তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবা, এবং আমার চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক করবা, ঠিক আছে, ভিডিওগুলোকে লাইক করবা। তো ঠিক আছে, তোমাদের আজকে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।